তাহলে ফার্স্ট আগে জিনিসটা আমরা জানি যে ব্যাচটা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস ব্যাচ, ঠিক আছে? ইংলিশ প্র্যাকটিস ব্যাচ। আগে ব্যাচটা সম্পর্কে একটু জানো, কারণ অনেকেই আজকে হয়তো ডেমো ক্লাস করছো, ফার্স্ট ক্লাস করছো, অনেকে ডিসিশন এরকমও নিতে পারো যে না আমি এই কোর্সে অ্যাডমিশন হবো না বা পড়বো নাই। যার যা কোয়েশ্চান আছে একটু ডাউটগুলো আমি ক্লিয়ার করে দিই হালকা করে। প্রথমত হচ্ছে এটা হচ্ছে একটা প্র্যাকটিস ব্যাচ, অর্থাৎ প্র্যাকটিস ব্যাচ মানে কি, এখানে কি হবে, এখানে ডেলি একটা করে প্র্যাকটিস সেট দেওয়া হবে। প্র্যাকটিস সেটটা কেমন হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানের উপর ভিত্তি করে, এক একটা মক টেস্ট হবে, ঠিক আছে? সেই মক টেস্টটাকে আমরা কিন্তু অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার সাথে সাথে আমরা কী করব, মক টেস্টটা যখন আমরা মকটা হলো, দেখো উইকলি 3 ক্লাসেস, সপ্তাহে 3টা করে ক্লাস হবে, আমি রুটিন দিয়ে দিব, ঠিক আছে? রেগুলার মক টেস্ট, প্রত্যেক দিন একটা করে মক টেস্ট হবে, ভালো করে বুঝো, প্রত্যেক দিন একটা করে মক টেস্ট হবে, 25 কি 30 নম্বরের মক টেস্ট হবে, ঠিক কথা, 25 বা 30 নম্বরের মক টেস্ট হবে, এবং ডেলি অ্যানালিসিস হবে। অ্যানালিসিসটা কী হবে, অ্যানালিসিসটাই প্র্যাকটিসের সাথে সাথে ফাউন্ডেশনও হয়ে যাবে। অর্থাৎ কি, একটু পরে আমরা অ্যানালিসিসটা যখন করব তখনই বুঝতে পারবে, একটু পরে যখন আমরা অ্যানালিসিসটা করব তখন আমরা বুঝতে পারবো ফাউন্ডেশনটা কী হবে। কারণ প্র্যাকটিস করতে করতে যদি কোনো জায়গায় আমরা নাউনের কোয়েশ্চান পাই, তাহলে নাউনের সেই রুলটাকে পুরোটাই পড়ে নেব, ঠিক কথা? তাহলে রেগুলার মক টেস্ট হবে, আর মক টেস্টটা অ্যানালিসিস যখন করব তখন প্র্যাকটিসের সাথে সাথে সেই জায়গাটা আমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান অ্যানালিসিস, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান থেকে মক টেস্ট হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো একটা এক্সাম পার হলো, তার যে যে কোয়েশ্চানটা পড়েছে ইংলিশে সেটা নিয়ে আমরা অ্যানালিসিস করব। অর্থাৎ রেগুলার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান, এসএসসি, তারপরে তোমার এসএসসির যে এক্সামগুলো হয়, জিডি বলো, এমটিএস বলো, সিএইচএসএল বলো, সিজিএল বলো, এলডিসি বলো, তাহলে ওগুলো আমরা অ্যানালিসিস করব। ডাউট ক্লিয়ারিং, অর্থাৎ কি, কোনো টপিকের উপর, ধরো নাউনের উপর কিছুদিন পরে নাউনের উপর হয়তো 25টা কোয়েশ্চান দিয়ে দিলাম, অনলি নাউনের প্র্যাকটিস হবে। সেই নাউনের প্র্যাকটিসটা করতে গিয়ে নাউন চ্যাপ্টারটাতে যদি কোনো রকম ডাউট থাকে, তাহলে সেই ডাউটের জন্য একটা ক্লাস দেওয়া হবে চ্যাপ্টার হিসেবে। ওই ডাউট ক্লিয়ারিং ক্লাসটা কেমন হবে, এক একটা চ্যাপ্টার হিসেবে হবে। এক একটা চ্যাপ্টার, ধরো আর্টিকেল চ্যাপ্টারটা দিয়ে দেবো যে আজকে আর্টিকেল চ্যাপ্টারে ডাউট ক্লিয়ার করা হবে, সেটার আর্টিকেলের উপর 30 নম্বরের মক টেস্ট হয়ে গেলো, বা নাউনের উপর 30 নম্বরে 25 নম্বরের মক টেস্ট হয়ে গেলো। মক টেস্টের কোয়েশ্চানগুলো অ্যানালিসিস করলাম, তারপরে যার যেখানে ডাউট আছে সেগুলো ক্লিয়ার করবো। এই হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। ডাউট ক্লিয়ারিং মানে ব্যাপারটা বুঝো, চ্যাপ্টার ওয়াইজ মক হওয়ার পরে সেই চ্যাপ্টারটা ভালো করে অ্যানালিসিস করার পরে যার যেখানে কোয়েশ্চান থাকবে তাকে সেই জায়গাটা ক্লিয়ার করা হবে। বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? ওকে। এক্সট্রা ক্লাসেসের গল্পটা, হ্যাঁ, এক্সট্রা ক্লাসেসের গল্পটা এরকম যে আমি ফাঁকা থাকলেই ক্লাস করাবো, প্রথম কথা। কিন্তু গল্প হচ্ছে আমার ডেলি সন্ধ্যার সময় অনলাইন ক্লাস থাকে, ডেলি একদিন ফাঁকা থাকে, 3 দিন আলাদা ব্যাচ আছে সেখানে ক্লাস করে, আর 3 দিন এই ব্যাচটা করাবো। তাহলে মাঝে যে একদিনটা থাকছে, সেই একদিনটা কোনো দিন এটাতে দিব, কোনোবার এটাতে দিব, এইভাবে আমি এক্সট্রা ক্লাসটা দিব। আর প্রয়োজন বিশেষে কিন্তু এক্সট্রা ক্লাস টাইমটা চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো সকালে করলাম। অ্যাভেলেবেল রেকর্ডিং ক্লাসেস, অর্থাৎ ক্লাসটা হবে টিচমেন্টে। ক্লাসটা কোথায় হবে, ক্লাসটা হবে টিচমেন্টে হবে। তো টিচমেন্টে যখন ক্লাস হবে, টিচমেন্টে একটা রেকর্ডিংয়ের অপশান আছে, সেখানে সমস্ত ক্লাসের রেকর্ডিংটা থেকে যাবে। সেই রেকর্ডিং থেকে তুমি কিন্তু পরবর্তীকালে তুমি কিন্তু ক্লাসটা দেখে নিতে পারো। অর্থাৎ যদি সেই সময় লাইভ জয়েন না করতে পারো, তাহলে তুমি দেখে নিতে পারো। ওকে, জায়গাটা এখন পর্যন্ত ক্লিয়ার? নেক্সট একটা আমার কন্ডিশন বলে রাখি, এটা একটু কম্প্রোমাইজ করতে হবে। তোমরা জানো যে আমি একটা কাজের সাথে জড়িত আছি, তবে সম্ভাবনা খুব কম, কিন্তু বলে রাখি যদি কোনো দিন হঠাৎ করে এরকম হয়, ডিউটির চাপে বা কোনো কিছু কারণে যদি আমার কি টাইমে ক্লাসটা না হইতে পারে, হয়তো 7টা থেকে ক্লাস, সেই জায়গায় হচ্ছে আমি টাইমটা আগে পরে হইতে পারে, হয়তো 7:30 হলো বা 8টা হলো, এরকম ঘটনা ঘটতে পারে, যেটা আমি গ্রুপে জানিয়ে দেবো। যেটা আমি কী করবো, আমি কিন্তু গ্রুপে সেটা জানিয়ে দেবো। জেট ক্লিয়ার? তাহলে এই জিনিসটা একটু কম্প্রোমাইজ করবে, ঠিক? ওকে, জায়গাটা ক্লিয়ার? এরপরে এই জায়গা সম্পর্কে আরেকটা কথা বলি, যে এটা কোন কোন জায়গায় কাজে লাগবে এই ব্যাচটা হচ্ছে, প্রথমত বলে রাখি যে এটা হচ্ছে পুরোপুরি ইংলিশের ক্লাস, সবাই আশা করি এইটুকু ক্লিয়ার সবার কাছে। ডাব্লিউবিপি মেনে থাকে 10 নম্বর, সেই 10-এর মধ্যে নাম্বার থাকে 10, কোয়েশ্চানটা 10টা কোয়েশ্চান 10 নম্বর। ক্লার্কশিপে থাকে 30টা কোয়েশ্চান 30 নম্বর।
মেনলি ক্লার্কশিপের উপর বেস করে এই ব্যাচটা হচ্ছে, এটাও বলে রাখি। ক্লার্কশিপ টার্গেট, ক্লার্কশিপের আগে পর্যন্ত এই ব্যাচটা কন্টিনিউ থাকবে। যদি বলো কতদিন ব্যাচটা চলবে ডিউরেশন, তো বিফোর ক্লার্কশিপ এক্সাম, ওকে। তারপর এসএসসি জিডিতে 20টা কোয়েশ্চান থাকে, নাম্বার থেকে 40। এমটিএস সিএইচএসএল সবগুলোই কভার হবে, কারণ আমি এসএসসির বই থেকেই কোয়েশ্চানগুলো দেবো। পিএসসির কোয়েশ্চান এসএসসি থেকেই আসে, ইংলিশ কোয়েশ্চানগুলো, ঠিক। তাহলে সুতরাং আমাদের সবটা কভার হয়ে যাবে। এরপরে কয়েকজনের কোয়েশ্চান আছে এরকম যে স্যার আমি পড়তে চাই চ্যাপ্টার ওয়াইজ, আমি পড়তে চাই, আমি প্র্যাকটিস এখন পারবো না কারণ আমি ইংরেজিতে এখন বেশি কিছু জানি না, চ্যাপ্টার ওয়াইজ পড়তে চাই। তাদেরকে আমি বলে রাখি যে চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি পড়ো ভালো কথা, বেশ ক্লিয়ার হবে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ পড়াটাই দরকার। কিন্তু গল্প হচ্ছে যে এই সিলেবাসের চক্করে থেকে পরে আমাদের পরীক্ষাগুলো পার হয়ে যায়, পরে আমরা বুঝি যে এই এই জায়গাটা কিন্তু করা নেই। কিন্তু এমনভাবে চ্যাপ্টারগুলোকে আমরা কাভার করব, ওই অ্যানালিসিসের থ্রুতে আমরা চ্যাপ্টারগুলোকে কাভার করে নেব। কয়েকটা ক্লাস করো, 25-30টা ক্লাস করার পরে, অর্থাৎ 1 মাস, 25-30 দিন ক্লাস করার পরে নিজেরা কনফিডেন্স পাবে যে চ্যাপ্টারগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আজকের ক্লাসটা আমি এরপরে শুরু করছি। মোটামুটি বোঝা গেছে ব্যাচের ক্রাইটেরিয়া অ্যান্ড কন্ডিশন। ফিজের ব্যাপারটা অনেকের বলতে ভয় লেগেছে, আমি পরিষ্কার বলেই দিছি। মান্থলি ফি হচ্ছে 300 টাকা। কোন দিকে গেল, কে জয়েন করছে? মান্থলি ফি হচ্ছে 300 টাকা, 300 টাকা পার মান্থ। ওটা লজ্জার কিছু নেই, যেটা নিব সেই তো বলতেই হবে, কারণ অনেকেরই কোয়েশ্চান থাকে বলতে পারো নেই। মান্থলি ফিজ হচ্ছে 300 টাকা, অ্যাডভান্স সিস্টেম, ব্যাস। ওকে, দ্যাট ক্লিয়ার। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো এইখানে আচ্ছা, কারো কোনো ডাউট নাই তো? ক্লাসটা শুরু করতে পারি তো এরপরে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওকে। চলো আপনি দেখো, যে এটা ইউনিক ক্লাসেস দিয়েছে এটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই পিডিএফটা যদি আপনি একবার গ্রুপে শেয়ার করেন তাহলে ঠিক মতো দেখা যাবে। গ্রুপে শেয়ার করেছি আমি পিডিএফটা। গ্রুপে তাহলে তুমি নেই, হয়তো পরে জয়েন করেছো হয়তো গ্রুপে। আমি গ্রুপে একবার দিয়েছি, একবার কেউ গ্রুপে আরেকবার দিয়ে দাও তো পিডিএফটা। পিডিএফটা গ্রুপে কেউ আরেকবার দিয়ে দাও, আমি দিয়েছি তখন তুমি হয়তো জয়েন করোনি। এটা ইউনিক ক্লাসেস বলতে আমার হতে একটা, পারে। হ্যাঁ আমার একটা কোচিং ছিল যেটার নাম ছিল ইউনিক ক্লাসেস, সেই হিসাবে নামকরণটা রেখেছি। যাই হোক, ওটা কোনো ম্যাটার নেই। তাহলে এই স্যার কোশ্চানটা, বলো। বলছিলাম যে ওই মেন্সের জন্য ক্লাসটা করাবেন নাকি এখন থেকে, না পরে হ্যাঁ, করাবেন ওটা? ম্যানের গল্পটা বললাম নাই, বলা হলো নাই, আমার স্লাইডগুলো এলো নাই। তো যাই হোক, ওই জায়গাটা মাঝে একটা কাটাই ফিজিক্স যখন বলছিলেন সেটা শুনতেই পারলাম না ঠিক, ওটা একবার বলে দেবেন তো, মানে আওয়াজটা আপনার ক্লিয়ার আসছিল না শেষ সময়। আচ্ছা, ক্লার্কশিপের গল্পটা বলি। এই ব্যাচটা বেসিক্যালি ক্লার্কশিপকে টার্গেট করেই, কারণ আমি আমি নিজেও ক্লার্কশিপ এক্সাম দিব, এবং 2019 সালে যে ক্লার্কশিপ হয়েছিল সেখানে আমি কোয়ালিফাই করেছিলাম। কিন্তু আমি জানতাম না যে প্রিলিমসের নাম্বার মেনে এড হয়, সেখানে কিন্তু অ্যাড হয়। প্রিলিমসে যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা কিন্তু মেনের সাথে অ্যাড হবে, প্লাস টাইপ প্লাস ইন্টারভিউ, এই 4টার নাম্বার অ্যাড হয়ে কিন্তু মেরিট লিস্ট হয়। কিন্তু এই প্রিলি আর মেন, এই দুটোই মেন জায়গা। এই জায়গায় যদি তুমি ভালো স্কোর করতে পারো তাহলে তুমি চাকরি পেয়ে যাবে। তাহলে ক্লার্কশিপের আমার ঘটনাটা যেটা ঘটেছিল, আমি প্রিলিমসের নাম্বার অ্যাড হবে সেভাবে অত ঝুঁকি নিনি, রিস্ক নিনি। মোটামুটি 70-র কাছাকাছি স্কোর হয়ে গেছে, তখন বলি প্রিলিমস তো পার হবেই, সুতরাং চাপের কিছু নেই, বিন্দাস এইভাবে পরীক্ষা দিয়েছিলাম। যদিও রিস্ক নিলে হয়তো কিছু বাড়তো বা কমতেও পারতো, কিন্তু বাড়ারও চান্স থাকতো। পরবর্তীকালে যখন জানতে পারি ক্লার্কশিপের আমি ম্যান এক্সাম দিই, তো ম্যান এক্সামে কী ছিল, ইংলিশ আর বাংলা এই দুটোই থাকে, ঠিক আছে। 3টা করে লিখতে হয় রাইটিং, 3টা করে, ইংলিশে 3টা, বেঙ্গলিতে 3টা। কীরকম থাকে, একটা থাকে ট্রান্সলেশন মানে অনুবাদ, একটা থাকে রিপোর্ট, একটা থাকে লেটার, ঠিক আছে। এই 3টা রাইটিং থাকে। ট্রান্সলেশনে থাকে 20, রিপোর্টে থাকে 15, আর লেটারে থাকে 15। তাহলে 15-15, 30 আর 20, 50। সেম ঘটনা এখানেও, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, আরেকটা হচ্ছে লেটার রাইটিং, ঠিক। তাহলে এখানে 50 + 50 সমান 100 নম্বরের মেন এক্সাম হয়, 100 নম্বরের মেন এক্সাম হয়। কিন্তু এটা ডেসক্রিপটিভ হয়, পুরোপুরি ডেসক্রিপটিভ। তাহলে এই মেন স্যার এক্সামে, স্যার এখন, হ্যাঁ বলো বলো ভাই বলো। স্যার লেটারটা স্যার এখন সামারি করে দিয়েছি দেখলাম, সামারি বা যেটা যাকে নাই সংক্ষিপ্ত আকারে যেটা লিখতে হয়। ওটাই ওটাই অপশান থাকে যে এটা নয়তো ওটা, এরকম এরকম আমার ভাবে লেখা থাকে। নোটিফিকেশন শেষ পেজটা দেখেছিলাম, ওইটাই লেখা আছে 3টে দিনের। তো যাই হোক, আমি আগের বারের ঘটনাটা বলছি, 2019-এরটার ঘটনা বলছি, হয়তো চেঞ্জ হয়েছে, হতে পারে। যদি চেঞ্জ হয়েছে তো হতে পারে, কিন্তু 2019-এর ঘটনাটা আমি বলছি।
তাহলে কি সামারি পড়েছিল নাকি নিজেও গুলাই যাচ্ছে, তবে ট্রান্সলেশন একটা পড়েছিল, কারণ আমফান পড়েছিল মনে হয় রিপোর্ট, আমফানটা আমি লিখেছিলাম, আমফান আমফান পড়েছিল, ট্রান্সলেশন পড়েছিল, তাহলে হয়তো লেটারটা সামারি পড়েছিল নাকি আমারও ঠিকঠাক মনে আসছে না, হয়তো সামারি পড়েছিল, পেসিস রাইটিং মনে হয়েছিল। ঠিক, যাই হোক মোট কথা 3টা রাইটিং থাকে, ঠিক আছে, হয়তো এই জায়গায় আমার কোনো মিসিং হইতেই পারে, ঠিক, লেটারের জায়গাটাতে সামারি, কিংবা যেহেতু প্রকাশ বললে সামারি, হয়তো তুমি নোটিফিকেশনের নিচে দেখেছো, অনেক দিন আগে পরীক্ষা দিয়েছি ভুলেও গেছি। যাই হোক মোট কথা 3টা করে লিখতে হয় 6টা কোশ্চেন, এখানে 100 নম্বরের ডেসক্রিপটিভ থাকে। এই জায়গাতে কিন্তু স্কোর তুমি চাইলেও অতিরিক্ত নম্বর তোলাটা একটু চাপ হয়ে যায়। সুতরাং যদি প্রিলিমসে প্রিলিমিনারিতে আমি দেখবো গ্রুপে এটা মেসেজটা করেছি, যদিও প্রিলিমসে তোমাকে 85+ স্কোর যদি না তোলো তাহলে কিন্তু চাপ হয়ে যাবে, 85+ তুলতেই হবে, না হলে কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং 85 টার্গেট করতেই হবে যে 85+, আর এই নাম্বারটা তুলতে গেলে ইংলিশ আর ম্যাথে ফুল স্কোর চাই। ইংলিশে 30 নাম্বার আছে, ম্যাথও 30 আছে, এই জায়গাতে কোনোভাবে যেন বিলো 29 বা 28-এর নিচে যেন কোনোভাবেই না আসে, ঠিক আছে। এই টার্গেট করতে হবে, 28 চাইই চাই এই, এবং এটা পসিবল ভাই, বিশেষ করে আমি নিজেই পেয়েছি। আমি এক্সাইজে নিজে 30 নাম্বারের পরীক্ষা ছিল, 29টা করেছিলাম, একটা মানে বাই মিস্টেক একটা ভুল চলে গেছিলো, ঠিক আছে, 27.75 আমি পেয়েছি, মানে ইম্পসিবল নয়, পসিবল, ঠিক। তাহলে এমসিকিউতে ইংলিশে 30-30 পাওয়া বা 28-29 পাওয়াটা ততটাও কিন্তু চাপ নয় যতটা আমরা ভাবি বা বলি। তাহলে এই জায়গায় 28 বা 29 ক্লার্কশিপে যদি নাম্বার পাইতে হয়, তোমাকে টার্গেট করতে হবে এভাবেই যে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলোকে ঝেড়ে প্র্যাকটিস করব, সাথে অ্যানালিসিস করব, এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা সেকশনাল মক টেস্ট নিব। সেকশনাল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ হবে, ওটাও নিব আমি। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হবে, সেকশনাল মক টেস্ট হবে, সেকশনাল মানে 4টা চ্যাপ্টার মিলিয়ে একটা মক টেস্ট, তারপরে তোমার রেগুলার যে মক টেস্টটা হচ্ছে সেটাও হচ্ছেই, ঠিক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সুতরাং ক্লার্কশিপের প্রিলিমস এবং মেন আমার কয়েক নম্বরের জন্য হয়নি, মেন মানে আলটিমেটলি মেনে আমি পাস করতে পারিনি, প্রিলিমসে পাস করলাম, মেন দিলাম কিন্তু হয়নি, ঠিক। জায়গাটা ক্লিয়ার? এরপরে প্রকাশ? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে আমি একটা পিডিএফ দিয়েছি গ্রুপে, এটা কি বটে, এই পিডিএফটা হচ্ছে একটা মক টেস্ট, একটা মক টেস্টের পিডিএফ, এটা আমি নিজেই বানিয়েছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চান থেকে বানানো, ঠিক কথা। তাহলে তোমরা নিজেরা ওই পিডিএফের দিকে নজর দাও, আশা করি সবার কাছে পিডিএফটা আছে, সবার কাছে আশা করি পিডিএফটা আছে, যদি কারো কাছে নেই তাহলে দেখো আমি গ্রুপে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, তাহলে সেই গ্রুপে কিন্তু গিয়ে পরে পিডিএফটা খুলো, ঠিক কথা। আর আমরা একের পর এক একটা করে আমরা অ্যানালিসিস করতে থাকবো, ঠিক। ক্লাসটা কিন্তু এভাবেই হবে রেগুলার। চলো ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে এ লার্জ ইমপ্রেসিভ হাউস, এ লার্জ ইমপ্রেসিভ হাউসকে কী বলা হয়? এগুলোকে, এটা কিসের টপিক আগে জানতে হবে, যে এই টপিকটা কিসের উপরে কোশ্চেনটা আছে, ঠিক। এই টপিকটা কিসের উপরে আছে? এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ, অর্থাৎ একটা সেন্টেন্সকে একটা ওয়ার্ডের দ্বারা তুমি কি বলবে, বা একটা ফ্রেজের দ্বারা তুমি কীভাবে প্রকাশ করবে, এটাই হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক। এখানে কি আছে? এ লার্জ ইমপ্রেসিভ হাউস, এ লার্জ ইমপ্রেসিভ হাউসকে বলা হয় ম্যানশন। ম্যানশন, দেখো অপশান 3 এটা হবে অ্যান্সার, এক একটা হবে, অপশান 3 অ্যান্সার হবে, ঠিক। তাহলে বাকিগুলা কি আছে? কেবিন, একটা কি আছে? কেবিন, দেখো অপশান আছে কেবিন, তাহলে কেবিন জিনিসটা কি জানি? কেবিন জিনিসটা কি? কেবিন হচ্ছে একটা প্রাইভেট রুম, একটা জাহাজের যে একটা প্রাইভেট রুম থাকে, তাহলে এই প্রাইভেট রুম অর কম্পার্টমেন্ট অন আ শিপ, একটা জাহাজের যে একটা প্রাইভেট রুম বা কম্পার্টমেন্ট থাকে সেটাকে বলা হয় কেবিন। তাই লিখে রাখো, এ প্রাইভেট রুম, আ প্রাইভেট রুম অর কম্পার্টমেন্ট, অর কম্পার্টমেন্ট। স্পেলিং না বুঝতে পারলে বলবে, হাতের লেখা খারাপ হলেও বলবে, ধীরে ধীরে লিখো। এটাকে বলা হয় কেবিন। দেখবে কেবিন আমরা বাসের মধ্যেও কেবিন বলি, ওটা কি? ওটা ড্রাইভারের জায়গাটাই, ওটা ওটা একটা প্রাইভেট রুম, ওটা একটা কম্পার্টমেন্ট,
সেখানে বাকিরা যেতে পারো না, ঠিক আছে। কিন্তু মেনলি এটা শিপের ক্ষেত্রে ইউজ করা হয়, সেই জন্য ওখানে শিপ লিখলাম। আরেকটা কি আছে, তারপরে দেখো স্যাক, SHACK, এটার মানে কি? সবগুলো কিন্তু প্রিভিয়াসের কোয়েশ্চেন, মাথায় রাখবে, ঠিক আছে। এটাও একটা টাইপ অফ কেবিন, কিন্তু কেবিনটা কি, কেবিনটা ভালোভাবে গোছানো আকারে সাজানো না থাকলে, বানানো না থাকলে, তাহলে রাফলি বিল্ড ততটা যত্ন সহকারে কেয়ারফুলি বানানো হয়নি। এ রাফলি বিল্ড হাট অর কেবিন, একটা ঘর বা একটা কেবিন বা একটা কম্পার্টমেন্ট যেটা ততটাও সুন্দরভাবে সাজিয়ে পরে বানানো হয়নি, সেটাকে বলা হয় স্যাক। ইংরেজিকে বাংলায় করলে সমস্যা, ইংরেজিকে ইংরেজিতে লিখবে, তাইলে কিন্তু তাড়াতাড়ি কাভার করতে পারবে। এটাকে বাংলায় ট্রান্সলেশন করতে গিয়ে আমাদের সমস্যা হয়। এই লেখাটাকে এখানে যদি তুমি বাংলায় লিখো কুঁড়ে ঘর, ঠিক আছে, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু লং টার্মে তুমি শিখতে পারবে না। তারপর আরেকটা কি আছে, আরেকটা আছে ফোর্ট। ফোর্ট তো আমরা শুনি, ফোর্ট, ফোর্টটা কী জিনিস? একটা সঠিক প্রপার স্ট্র্যাটেজি অনুসারে বানানো একটা বিল্ডিং, যেটাকে আমরা বলা হয় ফোর্ট। ফোর্টকে, ফোর্টে দেখবে কী থাকে, আর্মিরা বা আর্মস থাকে, ঠিক আছে, উইপন্স থাকে, সেটাকে বলা হয় ফোর্ট। দেখো এ ফোর্টিফাইড বিল্ডিং বলতে পারো, এ ফোর্টিফাইড বিল্ডিং or strategic পজিশন, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো ফোর্ট। ওকে, জায়গাটা ক্লিয়ার? এই গেল 1 নম্বর কোশ্চেন। তাহলে 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল, এক একটার অ্যান্সার হলো 3, ঠিক আছে। এটা গেল 1 নম্বর কোশ্চেন। চলো 2 নম্বর কোশ্চেন। তাহলে দেখো এটার কি কাজ, এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটার অ্যান্সার হলো মেনশন, কিন্তু বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো তুমি জেনে গেলে। এই অপশানগুলো দেখবে অন্য কোনো পরীক্ষাতে এসেছে, তোমার কিন্তু কাজে লেগে গেল। অর্থাৎ একটা কোশ্চেনের থ্রুতে আমরা 4-5টা ইনফরমেশন জেনে নিলাম। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কী আছে, এটা গেল ভোকাবুলারি অংশ। হ্যাঁ, নেক্সট কী বলেছে, সিনোনিম বলেছে, এমবেড, EMBED। এটাকে আবার কখনো পরীক্ষায় পড়ে এমবেডেড, তখন ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা হচ্ছে ভার্ব, তখন আবার ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এমবেড মানে কি, কোনো কিছুকে, কোনো একটা বস্তুকে ফিক্সড করে রাখা ঠিকঠাকভাবে, ঠিক আছে। তাহলে কি বলবো, এমবেড কথার অর্থ হচ্ছে ফিক্স অ্যান অবজেক্ট, কোনো একটা বস্তুকে ফিক্স অ্যান অবজেক্ট ফার্মলি অর ডিপলি, ফিক্স করো। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কি না? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, সিনোনিমকে শর্টে আমরা লিখব SYN পরবর্তীকালে। হ্যাঁ, সিনোনিম কী হবে, কোনো কিছুকে সেট করে রাখা, কোনো কিছুকে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশড। insert, হ্যাঁ, কী বলে, ইনসার্ট বলে না, ইনসার্ট হবে, ইনস্টল হবে, এরকম অনেক কিছু হবে। একটু ডিস্টার্ব দিচ্ছে লেখাটাতে, বোর্ডটাতে, বুঝলে, ইনস্টল, এরকম অনেক কিছু আছে, এনগেজ করে রাখা। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সিনোনিম। submerge, সাবমার্জ, তাহলে এমবেডের সিনোনিম হচ্ছে সেট, স্টাবলিশ, ইনসার্ট, ইনস্টল, এনগেজ। তাহলে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এগুলো যখন আমরা রেগুলার কালচার করতে থাকবো, ধরো এইগুলোর উপরে যদি একটা মক টেস্ট হয়ে যায়, কয়েকটা মক টেস্ট হওয়ার পরে এই মক টেস্টের উপরে যখন আবার মক টেস্ট হবে, তখন আবার রিভিশন হয়ে যাবে। এবং সিনোনিমটা কমন আসে, কলকাতা পুলিশে 9টা কোয়েশ্চান ইনডাইরেক্টলি কমন ছিল, ডাইরেক্টলি 6টা কোয়েশ্চান কমন ছিল। ইনডাইরেক্টলি কেন 9টা বলছি, কারণ যে বাকি 3টা কোয়েশ্চান ছিল সেগুলো কোনো কালে কোনো যুগে করানো হয়েছে, কিন্তু 6টা কোয়েশ্চান এমন ছিল যেগুলো বারবার পুনর্বার করা হয়েছে, ঠিক আছে। যেমন সাইড থেকে, কালকে WBCS পড়েছিল সাইড থেকে, একটা হত্যা থেকে,
তো কমন আসে, সিনো অ্যান্টো সবই কমন আসে, আমরা ঠিকভাবে পড়লেই পারবো। এরপর হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম যদি এটা দেখি তাহলে কি হবে, তাহলে ডিটাচ হয়ে যাওয়া, সেট না করে ডিটাচ হয়ে গেল, ডিটাচ, ঠিক আছে। তারপরে ধরো ডিগ আপ, ঠিক, তাহলে এগুলো কি, রিমুভ, হ্যাঁ রিমুভ হয়ে যাওয়া, তাহলে এগুলো হচ্ছে তোমার অ্যান্টোনিম। কার অ্যান্টোনিম? এমবেডের অ্যান্টোনিম। ওকে, তাহলে সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। অ্যান্টোনিম ANT, শর্টে হচ্ছে অ্যান্টোনিম। ওকে, তাহলে এইগুলো কোশ্চেন। তাহলে এখানে অ্যান্সার কি হবে? কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। তাহলে এর সিনোনিম কি হবে? প্রথম অপশান কি আছে? বুড়ি আছে। তারপর কি আছে? পুল আছে। তারপরে কি আছে? ডিগ আপ আছে। ডিগ আপ, তারপরে কি আছে? তারপরে কি আছে? রাইজ আছে। বলো অ্যান্সার নিজেরা, এরপরে আমাকে রাইস, বলে দাও যে রাইস। অ্যান্সার কোনটা হবে। বুড়ি হবে। বলো 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 বলো, কি বললে? বুড়ি, ভেরি গুড। অপশন বুড়ি, এটা হবে। কুল। হ্যাঁ, অ্যান্সার হবে বুড়ি। এরপরে দেখো, আমি অ্যান্সারটা বললাম নাই, কিন্তু বাকি জিনিসটা তো আমি বলে দিলাম। তাহলে সেই হিসাবে তো তোমাকে বলতে হবে। টানা মানে কি? ডিটাচ হয়ে যাওয়া, ঠিক আছে। কেউ বললে যে পুল অ্যান্সার হবে, পুল ওটা অ্যান্সারটা হবে না, ঠিক আছে। আর যার কিছু কোনো কিছু ডাউট হবে না, বলবে। পরের দিন থেকে ধরো টিচমিন্টে ক্লাস হবে, আর টিচমিন্টে সবাই কিন্তু জয়েন হয়ে যাবে। স্যার তাহলে বুড়িটাই কেন, স্যার বুড়ি, বুড়িটাই তাহলে কেন অ্যান্সার হলো? বুড়ি মানে কি? টু ফিক্স আ ডিড পারসন, কোন একটা ডিড পারসনকে তুমি সেখানে কবর দিলে, ঠিক আছে, ফিক্সড করে দিলে, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম, একটু ওগুলো নিজেরা বুঝবে, তাহলে বুঝতে পারবে। চলো নেক্সট, 3 নম্বর কোশ্চেনে কি আছে? সেটা দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, ঠিক আছে। ইডিয়ম অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড, তাহলে কি ইডিয়ম আমাদেরকে পড়তে হবে। তাহলে ইডিয়ম একটা চ্যাপ্টার, কিসের? ভোকাবুলারি চ্যাপ্টার। আমি কিন্তু, আমার কাছে টাইপ নোট নেই, পরিষ্কার বলে দিচ্ছি, টাইপ করা নোট নেই আমার কাছে। আমি বই থেকেই ছবি তুলে দিব, যেগুলো হয়তো আলোচনার ভিত্তিতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আমার কাছে প্রিন্ট টাইপের নোট নেই, আমি ওই টাইপ অত সময় নষ্ট করতে পারি না ভাই। টাইপ করলে হবে, ছবি তুলে সেখান থেকে বিভিন্ন স্ক্যানার এটা সেটা করে হবে, অত সময় নষ্ট করতে পারবো না। আমি বই থেকেই ছবি তুলে দিয়ে, কারণ আমি বইয়েরটাকেই টাইপ করব, বই থেকে ছবি তুলে আমি দিয়ে দিব, তারপরে সেইগুলো আলফাবেটিক্যালি দিব, আর সেগুলো আলোচনা করে করে যাব, ঠিক আছে। কারণ অত টাইপ করে করে সম্ভব নয়, ঠিক। কারণ টাইপটা একটু মিষ্টি হবে, ক্লাসটা দেখতে সুন্দর লাগবে, সৌন্দর্য বাড়বে। সৌন্দর্য আমি ওইরকম কন্ডিশন নিয়ে আমি কিন্তু ক্লাস করাতে পারবো না, ঠিক আছে। ছবি তুলে পাঠিয়ে দেবো, নিজেরা পড়ে নেবে, প্রিন্ট আউট করে নেবে, বা বইটাই কিনে নেবে, তাহলে ছবি তোলার দরকার নেই, পেজ নাম্বার বলে দেবো, করে নেবে ব্যাস। অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড জিনিসটা কি, ঠিক আছে। তাহলে তাহলে এটার অ্যান্সার কী হবে? দেখো অ্যান্সার 4টা অপশান আছে আমার। কী কী আছে? কমপ্লিটলি সুইটেবল ফর সামওয়ান, ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড, অনেস্ট অ্যান্ড লিগ্যাল, এক্সট্রিমলি ডার্টি। অ্যান্সার হবে ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড। অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড মনে হচ্ছে কোনো কিছুকে পরিষ্কারভাবে না দেখতে পাওয়া, মানে অস্বচ্ছ যেটাকে বলা হয় বাংলায়। তাহলে ডিফিকাল্ট টু সি অর আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। কোনো কিছুকে সঠিকভাবে বুঝতে না পারা, সঠিকভাবে দেখতে না পাওয়া, পুরোপুরি জয়ের মতো ক্লিয়ার না থাকা, মানে যেটা বুঝাটা অসম্ভব। মানে লিখে রাখো অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড মানে কি? মানে হচ্ছে লিখো ডিফিকাল্ট ডিফিকাল্ট টু সি, ডিফিকাল্ট টু সি অর আন্ডারস্ট্যান্ড or not clear at all. ওকে, জায়গাটা ক্লিয়ার? তাহলে কি হলো? অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড, মাড মানে কি? কাদা, এভাবে মনে রাখবে না, ঠিক আছে, ঠিক। যাই হোক, পড়লেই মনে থাকবে, অত ট্রিক্স মনে রাখার দরকার নেই, বারবার স্যার প্র্যাকটিস করবে। হ্যাঁ বলো, ইডাম মানে কি? কি বললে? স্যার ইডাম মানে? ইডিয়ম মানে কি বলবো বাংলায়? ওটাকে বলা হয় বাগধারা, বাংলায় বলা হয় মনে হয় বাগধারা, হ্যাঁ বাগধারাই বলে। বাঘ।
বাগধারা বাংলা যেটা স্যার সি আর কি লিখেছেন? সি ডিফিকাল্ট টু সি অর আন্ডারস্ট্যান্ড, UNDER আন্ডারস্ট্যান্ড, অর নট ক্লিয়ার অ্যাট অল, পুরোপুরি ক্লিয়ার নয়। ইডিয়ম মানে হচ্ছে বাগধারা বাংলায় যেটা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে এটার অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশান 2। 3 হয়ে গেল অপশান 2 অ্যান্সার। তাহলে ইডিয়মের আমি কী করব? ইডিয়মের আমি নোট দিয়ে দিব, বাড়িতে পড়বে। কারণ এখন আর এক্সাম আর আগের মতো এক্সাম নয় যে অল্প স্বল্প পড়ে চাকরি পাই যাবে। এখন অনেক স্কোর করতে হবে, কোনো এক এক সেন্টিমিটার কারোর জন্য জায়গা ছাড়া যাবে না, আর কোনো সাবজেক্টকে লুজ করা যাবে না। সমস্ত সাবজেক্টকে ভালো না করলে আর হবে না এই কাজ। যদিও এখানে অনেকজনেই আছে আমার পরিচিতই, ম্যাক্সিমামই তো পরিচিত, তো তাদেরকে আমি দেখতে পাচ্ছি, তো হয়তো তাদের সাথে কথাবার্তা রেগুলার হয় নাই, কিন্তু তাদের খবর তো আমার কাছে থাকে আর দেখি তো কত। এই যে যেমন নাম টাম বলছেন, এখানে অনেকজন আছে যারা ভালো স্কোর করে, খুব ভালো স্কোর করতো মুখে, কিন্তু আলটিমেটলি দেখা যায় 0.1, এই সরি 0.5, 0.25, এক নম্বর 2 নম্বরের জন্য চাকরি পায় নাই, কিন্তু মুখে 25, 22, 23, 24 করে তুলতো, আর এখনও তুলে, কিন্তু তারপরেও কাটান যেছে, কারণ সেরকম প্রিপারেশন আরও হাই প্রিপারেশন কারো না কারো থাকছে। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী আছে? 4 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, কিন্তু এখান থেকে কোশ্চেন পাবে স্পেলিং টেস্ট। স্পেলিং টেস্ট থেকে কোশ্চেন আসবেই, স্পেলিং টেস্ট থেকে কোশ্চেন আসবে এবং কমন আসবে কোশ্চেন, এবং কমন আসবে, ঠিক আছে? স্পেলিং টেস্ট থেকে কোশ্চেন আসবে। কীরকম স্পেলিং টেস্ট? 2 ধরনের হয়। একটা হচ্ছে একটা ওয়ার্ডকেই দেবে, একটা ওয়ার্ডকেই দিবে বিভিন্ন বানান আকারে, বলবে যে সঠিক কোন বানানটা আছে। আরেকটা কী হয়? আরেকটা কটা ওয়ার্ড দেবে? 4টা ওয়ার্ড দেবে আলাদা আলাদা, নতুন নতুন 4টা ওয়ার্ড দেবে, বলে বলো কোনটা ঠিক আছে। দেখো 2 রকমেরই কোয়েশ্চেন মকটার মধ্যে আছে। এই কোয়েশ্চেনটা কি? এই কোয়েশ্চেনটা হচ্ছে এই টাইপের, ওয়ার্ড একটাই কিন্তু তার মিনিংটাকে পাল্টায়, মানে সরি স্পেলিংগুলোকে বিভিন্ন রকমভাবে ঘুরাই দিয়েছে। তাহলে একটাই ওয়ার্ড, সেটাকে বিভিন্ন রকমভাবে বানানটা করেছে। কী আছে? এটা হচ্ছে এক্সিলারেট। এক্সিলারেট মানে কি? এক্সিলারেট মানে কি বলবো? এক্সিলারেট মানে হচ্ছে এক্সল্ট, ঠিক আছে? আচ্ছা লেখো, এক্সিলারেট বানানটা হবে EXHILARAT, এক্সিলারেট। অ্যান্সার কোনটা হবে? এক্সিলারেট। অ্যান্সার হবে অপশান ডি, মানে 4, অপশান ডি এর অ্যান্সার হবে, 4 নম্বরটা অ্যান্সার হবে EXHILARAT, এক্সিলারেট। এটার কী করবে? স্পেলিং টেস্ট কীরকম হবে? স্পেলিং টেস্টের আমি পিডিএফ দিয়ে দিব। পিডিএফ বলতে কি, আবার সে একই জায়গায় গুগল থেকে সার্চ করে দিব, কিংবা আমি বইয়ালে ছবি তুলে দিয়ে দেবো, মুখস্থ করবে। সেইখান থেকে মক টেস্ট আমি হাতে বানাবো, 50 নম্বর হয়তো স্পেলিং টেস্টের মক টেস্ট বানিয়ে দিলাম, যেটা আমি পাঠিয়ে দিলাম গ্রুপে, ব্যাস এই কাজটা হবে স্পেলিং টেস্ট। চ্যাপ্টার ওয়াইজ তো মক টেস্ট নিতে হবে না, তাহলে চ্যাপ্টার ওয়াইজও মক টেস্ট হবে। আবার কি হবে? আবার সেকশনাল মক টেস্ট হবে, ওভারঅল মক টেস্টও হতে থাকবে। তাহলে স্পেলিং টেস্টে এক্সিলারেট, ঠিক? কারো কোনো কোশ্চেন? স্যার তার মানে কি এক্সিলারেট মানে? এক্সিলারেট মানে যদি বলো, মানে কি বলবো, এক্সিলারেট মানে হচ্ছে এক্সাইটেড হয়ে যাওয়া, উল্লাসিত হয়ে যাওয়া, ঠিক আছে? উত্তেজিত হওয়া। উত্তেজিত অ্যাকচুয়ালি নেই, উত্তেজিতটা আলাদা জিনিস। এক্সাইটেড। উত্তেজিত হবে এক্সাইটেড না, বা উল্লাসিত, উত্তেজিত, ঠিক আছে, উল্লসিতই হবে। এক্সাইটেড ও উত্তেজিতটাও একটা পার্টেই বটে। আমি কি বলছি, মানে পুরোপুরি যে উত্তেজিতই সেই জিনিসটা নেই, উত্তেজিতর সাথে একটা সিমিলারিটি আছে। যেমন এক্সল্ট, উল্লাসিত থাকা, উল্লাস, উল্লাস মানে উল্লাস, বিন্দাস থাকা আর কি, একরকম বলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে জায়গাটা। এখনো পর্যন্ত কারো কোনো ডাউট নাই তো? আচ্ছা আরেকটা জিনিস বলছি, বলি বুঝতে পারছি তো আমি কীভাবে ব্যাসটাকে টাইনে নিয়ে যেতে চাইছি বা যাব, সেই সেই জিনিসটা লক্ষ্য করো। হ্যাঁ, কারণ বেকার বেকার তো পড়বে না, নিশ্চয়ই একটা লক্ষ্য নিয়ে পড়বে, সেটাকে ক্লিয়ার করো। চলো নেক্সট। নেক্সট আমরা কি দেখব? নেক্সট কোশ্চেনে কি আছে? নেক্সট কোশ্চেন আছে, ইন দ্য ফলোইং কোশ্চেন সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী বলেছে? দেয়ার আর ড্যাশ বুকস অন কম্পিউটার সায়েন্স ইন ইয়োর স্কুল লাইব্রেরি, সো ইউ নিড টু পারচেজ দ্যাম ফ্রম দ্য মার্কেট। দেখো এখানে ফিউ আর লিটিল আছে অপশান। ফিউ আর লিটিল জিনিসটাকে আগে সেটা জানতে হবে, যে ফিউ কি আর লিটিল কি। ফিউ আছে, আর অপশান আছে ফিউ, আর অপশান আছে লিটিল, আর ফিউ আর লিটিলে একসাথে থাকবে,
তার কারণ আছে বিশাল বড়, যে ফিউ আর লিটিল অপশানে কেন দিল, তারও কারণ আছে। প্রথম কথা, ফিউ বলো আর লিটিল বলো, যাই বলো না কেন, এই দুটোই হচ্ছে কি ডিটারমিনারের পার্ট, এগুলো এক একটা ডিটারমিনার্স, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিটারমিনার্স। ডিটারমিনার্স মানে কি, মানে হচ্ছে নির্ধারক, যে নির্ধারণ করে তাকে বলে ডিটারমিনার, আর অনেকগুলো নির্ধারক থাকার জন্য তাদেরকে বলে ডিটারমিনার্স। টু ডিটারমাইন নাউন, মানে ডিটারমিনার্সের কাজ কি, টু ডিটারমাইন নাউন, অর্থাৎ নাউনকে যে ডিটারমাইন করে সেটাই হচ্ছে ডিটারমিনার। আর ফিউ হচ্ছে একটা ডিটারমিনার। ওই জন্য দেখো ফিউর পরে আর লিটিল বলো আর ফিউ বলো, দেখো ড্যাশের শূন্যস্থানের পরে বুকস আছে, বুকস হচ্ছে একটা নাউন। ডিটারমিনার্স আর্টিকেলও হচ্ছে একটা ডিটারমিনার্স। ওই জন্য দেখবে এ বুক হয়, এ বুক, ফিউ হবে না? হ্যাঁ ফিউ হবে, ভেরি গুড, ফিউ হবে। এ বুক, তাহলে দেখো বুক হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের আগে কিন্তু আর্টিকেল বসছে, অর্থাৎ আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার্স। ওই জন্য ডিটারমিনার্সকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে আদার্স। সেই আদার্সের মধ্যে আসে ফিউ, সে আদার্সের মধ্যে আছে ফিউ। তাহলে ফার্স্ট অফ অল ফিউ বলো, লিটিল বলো, এনি বলো, সাম বলো, সাচ বলো, মেনি বলো, এগুলো সবই হচ্ছে ডিটারমিনার্স। তাহলে ফিউ এবং লিটিলের মধ্যে একটু আমরা অল্প অল্প অংশগুলো জানি, যে মানে অ্যানালিসিসের থ্রুতে। প্রথম কথা, ফিউ হচ্ছে, ফিউ কোথায় ইউজ হয়, ফিউ ইউজ হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কোথায় ইউজ হয়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ঠিক। ফিউ ইউজ হয় কাউন্টেবল নাউন, আবার এটাই কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আবার প্লুরালের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে ইউজ হয় ফিউ। ফিউর আবার তিনটা রূপ আছে, এ ফিউ, দা ফিউ আর শুধুমাত্র ফিউ। লিটিল কোথায় ইউজ হয়, লিটিল হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর আনকাউন্টেবল নাউন মানে সেটা সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল নাউনে ইউজ হয় লিটিল। লিটিলের মধ্যেও এ লিটিল, দা লিটিল আর শুধুমাত্র লিটিল ইউজ হয়, ঠিক। আর কি কি এটার মধ্যে মনে রাখার মতন পয়েন্ট কি, মনে রাখার মতন পয়েন্ট সেটা হচ্ছে যে ফিউ কী করে, একটা নেগেটিভ মিনিংকে বহন করে। নেগেটিভ মিনিং বহন বলতে, নেগেটিভ মানে খারাপ কিছু না, গল্প হচ্ছে যে ফিউ মানে, ফিউ শব্দটায় শো করে যে প্রায় জিরো, প্রায় জিরো। প্রায় জিরো মানে ধরো একটা ড্রামে একটা চাল আছে, তাহলে কি বলবো, পাঁচটা চাল আছে, একটা চাল নয় পাঁচটা চাল আছে। একটা বড় ড্রাম, ঠিক আছে, 5,000 লিটারের একটা ড্রাম, সে ড্রামটায় 10টা চাল আছে, তাহলে তুমি কি বলবে, সেটা নাইয়ের মতোই। বা একটা থালায় ভাত খাচ্ছ, সেখানে 10-12টা ভাত পড়ে আছে, সেটা নাইয়ের মতো, সেইখানে ফিউ হয়। অর্থাৎ ফিউ মানে প্রায় অলমোস্ট জিরো। আরেকটা হয় এ ফিউ। এ ফিউ মানে কি, এ ফিউ মানে কিছুটা আছে, কিছুটা, সংখ্যাতে কিছু পরিমাণ আছে। এ ফিউ মানে হচ্ছে সাম, অল্প আছে, অল্প। আরেকটা হয় দা ফিউ। দা দা ফিউ, দা ফিউ মানে কি, অল্পের মধ্যেই সবগুলো, অল্পের মধ্যেই সমস্ত কিছু যদি থাকে, সেটা হচ্ছে দা ফিউ। কিন্তু কোয়েশ্চেনটা আমাদের ফিউ অ্যান্সার আছে, অ্যান্সার হবে। যাই হোক, এরপর লিটিলের কথা বলি। লিটিলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রথমত লিটিল বসে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে লিটিলের ক্ষেত্রেও এ লিটিল বলে একটা ব্যাপার আছে। এ লিটিল, এ লিটিল মানে কি, এ লিটিল মানে একেবারেই অল্প, অল্প মানে অলমোস্ট জিরো নয়, অলমোস্ট জিরোর চাইতে একটু বেশি, ঠিক। আর দা লিটিল মানে অল্পের মধ্যে সমস্তটা। তাহলে এইখানে কোশ্চেনটা কী বলেছে, কোশ্চেনটা সবাই পিডিএফ থেকে দেখো। কোশ্চেনটা বলছে দেয়ার আর ড্যাশ বুকস। এই কোশ্চেনগুলো কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন, এই কোশ্চেনগুলো অতটা সোজা কোশ্চেন নয়, ঠিক আছে। দেয়ার আর, দেখো কোশ্চেনটা কীভাবে সলভ করবে, দেখো দেয়ার আর ড্যাশ বুকস। প্রথম কথা হচ্ছে বুকসটা কী নাউন, বুকসকে গোনা যায়, এটা কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন মানে কি, তোমার লিটিল কি বসবে, লিটিল কি বসতে পারে, লিটিল বসতে পারে না। লিটিল বসতে পারে না মানে অপশান বিতে অ্যান্সার হতে পারে না, কারণ অপশান বিতে লিটিল করানো আছে, মানে লিটিল অ্যান্সার হবে না, মানে অপশান বি গেল। অন কম্পিউটার সায়েন্স ইন ইউর স্কুল, তাহলে দেয়ার আর ড্যাশ বুকস অন কম্পিউটার সায়েন্স ইন ইউর স্কুল লাইব্রেরি, সো ইউ নিড টু পারচেজ দ্যাম, সো ইউ নিড টু পারচেজ, তাই তোমাকে কিনতে হবে, মানে কেনার দরকার। পারচেজ দ্যাম ফ্রম দ্য মার্কেট, তাহলে মার্কেট থেকে তোমাকে নিশ্চয়ই নেই, প্রায় নেই, সেই জন্য এখানে হবে দেয়ার আর ফিউ বুকস, ফিউ বুকস, দেয়ার আর ফিউ বুকস, তাই তোমার কিছু বই কেনা দরকার।
There are few books on computer science in your school library, so you need to purchase them from the market. বোঝা গেল কিনা? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ, লিটিল আর ফিউর কনসেপ্ট মোটামুটি আমি বললাম। আমরা দেখবে হ্যাঁ পরের মুখে যখন এই সেম কনসেপ্ট থেকে আরও কোয়েশ্চেন পাবো, তখন দেখবে আরেকবার বলবো, বারবার রিভিশন হতে থাকবে। আর রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস। আমরা পড়ি প্রচুর, কিন্তু রিভিশন দিই নাই, রিভিশন দিতে চাই না। ঠিক আছে, মাথায় রাখবে, রিভিশন না দিলে কোনো কিছুই হবে না। আর তুমি যদি কোনো কিছু যদি চাকরি না পাও না, তুমি যদি চাকরি না পাও, তো তোমার মানে কি বলবো, বুঝতেই পারছো সমাজে কী অবস্থা হবে। বারবার আমি একটাই কথা বলি, সফলতায় ইতিহাস আর ব্যর্থতায় পরিহাস। সফল হলে তোমার ব্যর্থতার ঘটনাগুলো কেউ পড়বে, আর যদি ব্যর্থ হও তাহলে কেউ তোমার দৌড় বলবে, গো আমি জানতাম ও পারবে নাই, ও এরকমই স্টুডেন্ট, ও পড়াশোনা পারে নাই, আমি জানতাম পারবে না, এই কথাটাই বারবার বলবে। কিন্তু সফল হলে পরে বলবে, আমি জানতাম এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হয়তো 1 নম্বরের জন্য ফেল করেছো, কিন্তু তোমার ইমেজটা নষ্ট হয়ে গেল একটুকুতেই, তোমার সম্পর্কে মানুষের আইডিয়াটা পাল্টে যাবে। সুতরাং প্র্যাকটিস, অত্যধিক প্র্যাকটিস করো, অত্যধিক রিভিশন করো। যেটা পড়েছো সেই জায়গা থেকে যেন কোয়েশ্চেনটা না কাটে, যেটা পড়ো নাই সেটা আলাদা গল্প। চলো নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কী আছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ইমপ্রুভ আন্ডারলাইন সেগমেন্ট। আচ্ছা, আন্ডারলাইন দেওয়া অংশটাকে কী করতে হবে? তোমাকে ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ আন্ডারলাইন একটা ওয়ার্ডে আছে, একটা ফ্রেজ, একটা মানে কী বলো, গ্রুপ অফ ওয়ার্ডে আছে। কী আছে? হাউ মেনি, হাউ মেনি সামস হ্যাড ইউ সলভ সো ফার? হ্যাভ হবে নাকি? গুড, হ্যাভ ইউ সলভ। তাহলে হ্যাড ইউ সলভের তলায় দাগ দিয়ে আছে হ্যাভ হবে। ভেরি গুড। তাহলে দেখো, যদি বলো যে হ্যাভ হবে, আমি মানলাম হ্যাভ হবে, কিন্তু আমাদেরকে জানতে হবে এখানে যে কেন হ্যাভ হলো, কেন হ্যাভ হলো। এই জিনিসটা যদি জানি, তাহলে আমরা কিন্তু ফার্দার আরও এগোতে পারবো। তাহলে প্রথমত অ্যান্সারটা হবে হ্যাভ। হ্যাভ, হ্যাভ যদি হয় তবু ভুল আছে, এখানে সলভড হবে। আগে কোয়েশ্চেনটা ব্যাপারটা বলি, হাউ মেনি সামস হ্যাড ইউ সলভ। প্রথম কথা হচ্ছে এই জায়গাটায় ভুল আছে, সেন্টেন্সটায় ভুল আছে। হ্যাড আছে মানে এখানে ভিতরি হওয়ার কথা ছিল, ভিতরি নেই, প্রথম কথা। দ্বিতীয়ত এখানে হ্যাড হবে না। কেন হ্যাড হবে না? তাহলে এটা কিসের কোশ্চেন? এটা হচ্ছে টেন্সের কোশ্চেন। তাহলে টেন্স আমাদেরকে ভালো করে পড়তে হবে। টেন্স, টেন্সের যটা মক হবে 50 নম্বরের মক হবে। টেন্সের মকগুলো 50 নম্বরের করে হবে, কারণ ওই 10টা 5টা 15টা কোশ্চেনে টেন্স কভার করা সম্ভব নয়। 50টা 60টা করে কোশ্চেন থাকবে এক একটা মকে, টেন্সের মকগুলোতে। স্পেশাল টেন্সেরই মক হবে কোনো দিন নিব। তাইলে এটা টেন্সের কোয়েশ্চেন। টেন্সে কয়েকটা জিনিস মেনটেন করতে হয় টেন্সের কোয়েশ্চেন সলভ করতে গেলে। টেন্সের কোয়েশ্চেন সলভ করার সময় প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই। আইডেন্টিফাই, তাহলে আইডেন্টিফাই মানে কি? আইডেন্টিফাই মানে সেন্টেন্সটাকে আগে তোমাকে চিনতে হবে যে কোন টেন্সে আছে। তুমি আইডেন্টিফাই কি করে করবে? আইডেন্টিফাই করার অনেক উপায় আছে, তার মধ্যে যেটা বেস্ট প্রসেস সেটা হচ্ছে কিওয়ার্ডস, এবং এই কিওয়ার্ডসই হচ্ছে ম্যান। টেন্সের কোশ্চেন সলভ করার জন্য কিওয়ার্ডস ম্যান। তাহলে যে কোনো টেন্সের ক্ষেত্রেই আমি যদি বলি আই হ্যাভ রিড বা আই হ্যাভ প্লেড, ধরে বলছি আই হ্যাভ প্লেড ফুটবল, আমি যদি বলি এই সেন্টেন্সটা ঠিক না ভুল, সবাই বলবে ঠিক, আমিও বলবো ঠিক, স্ট্রাকচারাল ঠিক আছে, কিন্তু সেন্টেন্সটা ভুল আছে। আমি যদি ভুল বলি না, আমি তর্কে আমিই জিতবো। আই হ্যাভ প্লেড ফুটবল, সেন্টেন্সটা স্ট্রাকচারালি ঠিক আছে, সাবজেক্ট আছে, হ্যাজাব আছে, ভিতরি আছে, অবজেক্ট আছে, অবশ্যই সেন্টেন্সটা ঠিক আছে। কিন্তু ডিবেটে যদি যাওয়া যায়, অরিজিনালি সেন্টেন্সটা ভুল আছে। কারণ এখানে কোনো রকম টাইমের গল্প নেই। এখানে টাইম, আই হ্যাভ প্লেড ফুটবল মানে আরে কখন খেললে তুমি, সেটা তোমাকে যতক্ষণ না তুমি সেখানে টাইমটাই মেনশন করছো, ততক্ষণ একটা টেন্স অনুযায়ী সেই সেন্টেন্সটা ঠিক নয়। কারণ টেন্সের ডেফিনেশনে কি লিখে আছে? টেন্সের ডেফিনেশনে লিখে আছে টাইম অফ ভার্ব। টাইম অফ ভার্ব, অর্থাৎ ভার্ব থাকবে আর টাইম দুটোই থাকবে। এখানে ভার্ব আছে কিন্তু টাইমটা নেই। তাহলে টাইম, টাইম ডিনোটিং ওয়ার্ড তোমার লাগবে। ভার্ব ডিনোটিং ওয়ার্ড এখানে আছে কিন্তু টাইম ডিনোটিং ওয়ার্ড নেই। তাহলে যতক্ষণ না তুমি একটা সেন্টেন্সে টাইম ডিনোটিং একটা ওয়ার্ড দেবে, ততক্ষণ না সেন্টেন্সটাকে পুরোপুরিভাবে আমরা সঠিক বলতে পারিনি। আই হ্যাভ প্লেড ফুটবল, এটার দ্বারা তুমি কি বলবে? তোমাকে যদি কোয়েশ্চেন করি, তুমি বলবে না স্যার সেন্টেন্সটা ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি মেনে নিলাম, ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট আছে। আচ্ছা প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন কি? তখন তুমি বলবে হোয়াট ইউ ডিড রিসেন্টলি, যেটা তুমি রিসেন্টলি করলে, শীঘ্রই যে কাজটা তুমি করলে, হোয়াট ইউ হ্যাভ ডান
কারেন্টলি যে কাজটা তুমি শীঘ্রই করলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কি করে জানবো যে তুমি কখন করলে? তাহলে অর্থাৎ এর ডেফিনেশনে বলা আছে সদ্য সমাপ্ত হয়েছে কিন্তু তার ফলটা এখনও আছে, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু সদ্য সমাপ্ত হওয়ার মতো কোনো এখানে ওয়ার্ড নেই, এখানে একটা ওয়ার্ড লাগবে। কি ওয়ার্ড লাগবে? যে কোনো একটা। আই হ্যাভ প্লেড ফুটবল জাস্ট নাও, এইমাত্র খেললাম, জাস্ট নাও। আমি বলতে পারি রিসেন্টলি, বলতে পারি এই একটু আগে রিসেন্টলি। আমি বলতে পারি সো ফার। সো ফার বলে একটা কিওয়ার্ড আছে, এই সো ফার ওয়ার্ডটা থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ম্যাক্সিমাম টাইম। এখানে সো ফার আছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে, এখানে হবে হ্যাভ ইউ সলভড। তাহলে আমার কি জানলাম? আমরা টেন্সের গল্পে যদি যাই, আমাদের কিওয়ার্ডস দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে টেন্সটা কী টেন্স হবে। তাহলে কিওয়ার্ডসের ভূমিকা বিশাল। প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপরে কিওয়ার্ডস দেখতে হবে, কিওয়ার্ডসের পরে তোমাকে স্ট্রাকচারে যেতে হবে। স্ট্রাকচার মানে কি? এক একটা টেন্সের এক একটা আলাদা আলাদা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের সাথেই তুমি রুলসটা পেয়ে যাবে, তারপর আলটিমেটলি তোমার কন্ডিশন পাবে। টেন্সটা সব কিছুই পড়লে কিন্তু শর্ত সাপেক্ষ কিছু কিছু সেন্টেন্স থাকে যেখানে রুলটাকে ভঙ্গ করে। তাহলে এতগুলো জিনিস যদি আমরা ফলো করি তবেই কিনা আমরা টেন্সের কোশ্চেন সলভ করতে পারবো। জায়গাটা ক্লিয়ার? এটা ছিল টেন্সের কোশ্চেন। টেন্সের কীরকম কোশ্চেন? টেন্সের হচ্ছে কিওয়ার্ডসের উপর বেস করে কোশ্চেনটা ছিল। কিওয়ার্ডসটা আগে জানতে হবে, কিওয়ার্ডসটা জেনে পরে এখানে সলভটা করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সোফার থাকলে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য কি কি কিওয়ার্ডস লাগে, কি কি কিওয়ার্ডস থাকলে তুমি বুঝতে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? যেমন রিসেন্টলি, কারেন্টলি, যেমন জাস্ট নাও, জাস্ট নাও, ঠিক আছে, সো ফার, ইটিসি, অনেক আছে এরকম, হয়তো মনে আসছে না। তাহলে এই শব্দগুলো যদি লক্ষ্য করো তাহলে কিন্তু তাহলে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে তুমি আইডেন্টিফাই করলে কিওয়ার্ডসের দ্বারা। এই স্ট্রাকচারটা কি? ওটা সাবজেক্টের পরে হ্যাজ প্লাস V3, ওটাই রুল। তারপরে কন্ডিশনটা এখন পৌঁছায়নি, কন্ডিশনের কিছু কিছু গল্প আছে, কয়েকটা 10-12টা রুল আছে যেগুলো করলে ক্লিয়ার হয়ে যায়। ওকে, জায়গাটা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এটার অ্যান্সার কী হবে? হ্যাভ ইউ সলভড কোথায় আছে? অপশান নাম্বার 3 হবে অ্যান্সার। এরপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কী আছে? আইডেন্টিফাই দ্য হুইচ কন্টেন্ট গ্রামাটিক্যাল, আচ্ছা, এরর কারেকশন কী বলেছে? ওয়ান অফ দ্য বয়েজ ফ্রম আওয়ার স্কুল হ্যাভ বিন সিলেক্টেড ফর ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ওকে, তাহলে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আছে? যে চ্যাপ্টারটার থেকে আছে সেই চ্যাপ্টারটার নাম আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা থেকে এই কোশ্চেনটা পড়েছে। তাহলে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা পড়া। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা পড়তে গেলে কি কি পড়তে হবে? সাবজেক্ট মানে কি? হয় সেটা নাউন হবে, না হয় সেটা প্রোনাউন হবে। ভার্ব মানে কি? ভার্ব মানে হেল্পিং ভার্বও থাকতে পারে, ম্যান ভার্বও থাকতে পারে, মোডাল অক্সিলিয়ারি ভার্বও থাকতে পারে, বি ভার্ব থাকতে পারে, ডু ভার্ব থাকতে পারে, হ্যাভ ভার্ব থাকতে পারে, ইনফিনিটিভ থাকতে পারে, জিরান্ড থাকতে পারে, ঠিক আছে, অনেক কিছু থাকতে পারে, পার্টিসিপেল থাকতে পারে। তাহলে আগে ভার্ব পড়তে হবে, সাবজেক্ট পড়তে হবে, অর্থাৎ নাউন প্রোনাউন পড়তে হবে, তারপরে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, সেই সম্পর্ক অনুসারে সেন্টেন্সগুলো তৈরি হবে। সেই সম্পর্ককে যদি ভঙ্গ করে তাহলে সেন্টেন্সটা ভুল হবে। এটাই হচ্ছে গল্প। তাহলে অনেক কিছু পড়তে হবে, কিন্তু আমরা অ্যানালিসিসে কী করে জানবো? দেখো, অ্যানালিসিস এটুকু বলবো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ব্যাস। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, ব্যাস। এইটুকু তো মনে রাখতে পারবে রে ভাই। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে কি হবে? তাহলে হবে ভার্ব সিঙ্গুলার। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হবে ভার্ব প্লুরাল, ব্যাস। এই হচ্ছে গল্প। এটা হচ্ছে মোদ্দা কথা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, ঠিক? তাহলে এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে একটা এগ্রিমেন্ট হলো, সেই তার জন্য চ্যাপ্টারটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কোশ্চানে কী আছে এখানে? কোশ্চানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা কোশ্চান দেখতে পাবো যে ওয়ান অফ দ্য বয়েজ আছে, ওয়ান অফ দ্য বয়েজ। এই এই অংশটার মানে কি? ওয়ান অফ দ্য বয়েজ মানে ধরো একটা ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে বয়েজ আছে, বয়েজ প্লুরাল আছে, মানে অনেকগুলো ছেলে আছে।
অনেকগুলো ছেলে আছে, তার মধ্যে ওয়ান, তার মধ্যে একজনকে ডাকা হলো, তাহলে ওয়ান অফ দ্য বয়েজ, অনেকগুলো ছেলের মধ্যে একজনকে ডাকা হলো, তাহলে কে হয়ে গেল সাবজেক্ট? সাবজেক্ট হয়ে গেল এই পার্টনারটা, ঠিক আছে, এটা হলো সাবজেক্ট। অর্থাৎ অফ দ্য এর আগে যেটা থাকবে সেটা হয়ে যাবে সাবজেক্ট। ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ, তারপরে কি আছে, ফ্রম আওয়ার স্কুল, এই যে এটা হচ্ছে ফ্রম আওয়ার স্কুল, তাহলে এটা হচ্ছে একটা স্কুল, ঠিক আছে, বিদ্যালয়, ফ্রম আওয়ার স্কুল, ফ্রম আওয়ার স্কুল, ব্যাস। তাহলে এই গেল আমার ফার্স্ট পার্ট। হ্যাভ বিন আছে, কোশ্চানে করা আছে হ্যাভ বিন, তাহলে তোমরা আমাকে বলো হ্যাভ কোথায় বসে? দেখো সিঙ্গুলারে বসে হ্যাজ, আর প্লুরালে বসে হ্যাভ। তাহলে যদি তুমি বয়েজকে লক্ষ্য করে বসাও তাহলে হবে হ্যাভ, যদি ওয়ানকে দেখে বসাও তাহলে হবে হ্যাজ। যদি বলো কেন, কারণ হচ্ছে, কারণ এখানে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এই একজন, অর্থাৎ ভার্ব একে দেখেই ভার্বটা বসবে, নাকি একে দেখে। তাহলে একে দেখে যদি বসে তাহলে এখানে সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে হ্যাজ হবে। তো তোমাদেরকে আমি শর্টে এই নিয়মটা বলে দিচ্ছি কি কি ঘটনা ঘটে। দেখো এক এক কথায় প্রকাশ করে দিচ্ছি, ওয়ান থাকতে পারে, টু থাকতে পারে, থ্রি থাকতে পারে, মেনি থাকতে পারে, তারপরে তোমার ফিউ থাকতে পারে, ইটিসি, অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু এইদিকে থাকতে পারে। তারপরে কি থাকবে, তারপরে অফ থাকবে, তারপরে কি থাকবে, তারপরে দা থাকবে, তারপরে কি থাকবে, নাউন থাকবে। এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে নাউন থাকবে। নাউনের মধ্যে আবার কি থাকতে পারে, নাউনের মধ্যে আবার কাউন্টেবল নাউন থাকতে পারে, এই রুলটা লিখে নাও। আর এখানে থাকতে পারে আনকাউন্টেবল নাউনও থাকতে পারে। তাহলে কাউন্টেবলও থাকতে পারে, আবার আনকাউন্টেবল নাউনও থাকতে পারে। তাহলে কি বলে, 1 2 3 4 কিছু একটা থাকবে, মেনি ফিউ, তারপরে এনি থাকতে, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। এদিকে এ থাকতে পারে। তাহলে এগুলো থাকার পরে এখানে অফ হবে, এখানে দা হবে, তারপর নাউন থাকবে। যদি কাউন্টেবল নাউন হয় তাহলে নাউনটা হবে প্লুরাল, প্রথম কথা। যদি সিঙ্গুলার থাকে তাহলে সেটা ভুল হয়ে যাবে। এখানে কখনো বয় হতে পারে না, বয়েজেই হবে। আবার আনকাউন্টেবল নাউন যদি থাকে তাহলে সেখানে হবে আবার সিঙ্গুলার। ঠিক, জায়গাটা ক্লিয়ার না? ক্লিয়ার না এখন পর্যন্ত? আমি কি বললাম, এদিকে 1 2 3 4 অনেক কিছুই থাকতে পারে। তারপরে কি থাকবে, অফ থাকবে, তারপরে দা, তারপরে নাউন। নাউনটা আবার কাউন্টেবল থাকলে প্লুরাল, আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার। যদি কাউন্টেবল নাউন থাকে বা আনকাউন্টেবল নাউন থাকে, যাই থাক না কেন, ভার্বটা কাকে দেখে বসবে, ভার্বটা একে দেখে বসবে, ভার্ব। এটাই হচ্ছে আসল কথা। তাহলে ভার্বটা কিন্তু এই নাউনকে দেখে কখনোই বসবে না। এই কাউন্টেবল নাউন থাকলো না আনকাউন্টেবল নাউন থাকলো, বা প্লুরাল হলো না সিঙ্গুলার হলো, আমার ওসব দেখা যাবে না। আমাকে দেখতে হবে এইখানে কী আছে। এখানে যদি টু থাকে তাহলে প্লুরাল হবে, যদি ওয়ান থাকে তাহলে সিঙ্গুলার হবে, যদি মেনি থাকে তাহলে তাহলে প্লুরাল হবে, ব্যাস। তাহলে এখানে কি আছে, ওয়ান আছে, তাহলে এখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, নিজেরা বলো। হ্যাঁ দাদা। হ্যাজ হবে। তাহলে হ্যাজ এখানে হবে। তো হ্যাভ করা ছিল, তাহলে ভুল ছিল, এখানে হবে হ্যাজ। বলো জায়গাটা ক্লিয়ার নাকি ক্লিয়ার নয় এখন পর্যন্ত? বলো রে ভাই। ক্লিয়ার স্যার। বেশি সিরিয়াস সিরিয়াস হয়ে পড়াশোনা করা ক্লিয়ার স্যার। যাবে না, বেশি সিরিয়াস হয়ে পড়া যাবে না, বিন্দাস পড়ো, বিন্দাস পড়তে হবে। পড়াশোনার সময় জিনিসগুলো মাথায় ঢুকাইতে হবে না। শুধু কোনো ঠিকায় নিয়ে কাজ নয় যে বিল্ডিংটা বানান দিলে হয়ে গেল, বানাইলে হবে না, সেটা কতটা চিরস্থায়ী হবে সেটা ব্যাপার। সেটা বিল্ডিং বানান দিলি, ওই ইট দিলি, সিমেন্ট দিলি আর জলে দিলি নাই, কোনো বিল্ডিংয়ের মানে ইয়াটা ঠিক নেই, ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, 10 বছর পরে বিল্ডিংটা পুড়িয়ে যাবে, ওই করা যাবে না। এমনভাবে ক্লাস করতে হবে, পড়তে হবে, যেন পরীক্ষাটা 6 মাস পরে হলে পরেও আমি যেন সেই জায়গা থেকে সলভ করে বেরাতে পারি। ঠিক আছে, ছাড়ি দিয়ে আর কোনো ইয়া লয়, সলিউশন লয়। চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চান হচ্ছে তোমার কন্টেন্ট গ্রামাটিক, আচ্ছা আবার এরর। লাকি হ্যাজ অলরেডি কাট দ্য কেক হোয়েন উই রিচড দ্য পার্টি হল। দেখো এটাও টেন্সের কোয়েশ্চেন, এটাও
টেন্সের কোশ্চেন, এটা তুমি মোটামুটি কন্ডিশনে ফেলতে পারো। স্যার হ্যাঁ বলো বলো বলো। এটা হ্যাড হবে কি এটা? গুড। কোথায় গেলো কোশ্চেনটা, আমি দেখিনি, বলি তো দিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাড হবে। কি হবে মানে পাস্ট পার্টিসিপল ইয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে, দেখো তাহলে 8 নম্বর কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো কী লিখে আছে। এই ভালো করে টেন্স যদি কেউ ভালো করে বুঝেছো ভাই, টেন্স যদি কেউ ভালো করে বুঝেছো, ভালো করে মানে ওই ভালো করে নাই, অনেক ভালো করে আছে টেন্সে, অনেক কিছু ব্যাপার আছে টেন্সে। পুরাপুরি যদি কেউ টেন্স ভালো করে মোটামুটি জানো, টেন্স শেখাতেও আমার দ্বারা সম্ভব নয় বা আমি শেখাতেও পারবো না। টেন্স যা একটা জায়গা, টেন্স একটা চ্যাপ্টার হলো, একটা সাবজেক্ট বলে, ঠিক আছে। আমিও শিখি নেই টেন্স, শিখি আমিও প্রচুর শিখতে থাকি, সবাই শিখি, ঠিক আছে। টেন্স কমপ্লিট করাটা ব্যাপার মানে বহুত কমপ্লিট আমার দ্বারা সম্ভবই নয়, কিন্তু কতটা সম্ভব, পরীক্ষায় যতটা দরকার ততটা করাতে পারবো বা নিজেও করতে পারি। টেন্স থেকে পরীক্ষার জন্য যতটা দরকার ততটা আরামসে হবে। তাহলে প্রথমত টেন্স যদি কেউ করো তাহলে জানিয়ে নিবে যে তোমার ইংলিশের 50%, গ্রামারের 50% তোমার সিলেবাস কাভার, কেউ যদি টেন্স ভালো করে জানতে পারো তো 50% কোয়েশ্চেনও আরামসে সলভ করতে পারবে গ্রামারের, টেন্স যদি কারো ক্লিয়ার থাকে তো। গ্রামারের 50%, ভোকাবুলারি বলিনি আমি, যদিও ভোকাবুলারিও অনেকটা কাভার হয়ে যায় টেন্স থেকে, রিলেট করতে পারা যায়। তাহলে এইখানে যে কোয়েশ্চেনটা যে লাকি হ্যাজ অলরেডি কাট দ্য কেক, তাহলে লাকি হ্যাজ অলরেডি cut the cake. Lucky has already cut the cake when we reached the party hall. When we reached the party hall. এটা কোশ্চানে আছে, এখানে অনেক কিছু গল্প আছে, ভালো করে বুঝো। তাহলে টেন্সের কোশ্চেন একটু আগে আমি বললাম। তাহলে এখানে তুমি কন্ডিশনের ব্যাপারে ফেলতে পারো। কন্ডিশন কীরকম কন্ডিশন, কন্ডিশনের মধ্যেও আবার ভাগ আছে। কন্ডিশন 1 নম্বর হচ্ছে টেন্সের কন্ডিশন, টেন্সের কন্ডিশন। 2 নম্বর হচ্ছে কি কিছু কিছু কিওয়ার্ডের কন্ডিশন, কিওয়ার্ড। দুটো কন্ডিশন এখানে ঢুকে আছে। টেন্সের কন্ডিশন যদি বলো, টেন্সের কন্ডিশন হিসাবে যদি ভাবা যায়, তাইলে বলছে যে যদি দুটো ইনসিডেন্ট থাকে, দুটো ইনসিডেন্ট যদি বোঝায় কোনো সেন্টেন্সের দ্বারা, দুটো ইনসিডেন্টকে যদি বোঝানো হয়, আবার বলছি, যদি টু ইনসিডেন্টসের কথা বলে মানে দুটো ঘটনার কথা যদি বলে, তাহলে কি হয়, তাহলে ফার্স্ট যে ঘটনাটা থাকে, ফার্স্ট ইনসিডেন্টের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট ইনসিডেন্টটা হবে কি রে ভাই, হ্যাঁ, তাহলে ফার্স্ট ইনসিডেন্টটা হবে পাস্ট পারফেক্ট, পারফেক্ট। এবং সেকেন্ড ইনসিডেন্টটা হবে পাস্ট ইনডিফিনাইট। এটা হচ্ছে গল্প 1 নম্বর। 2 নম্বর গল্প হচ্ছে যে কিওয়ার্ড যদি হোয়েন দেখতে পাও, ম্যাক্সিমাম টাইম যেটা হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট হবে। হোয়াইল যদি দেখতে পাও তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়। এটাও একটা গল্প আছে। তাহলে এখানে যদি আমরা দেখি যে লাকি হ্যাজ অলরেডি কাট দ্য কেক হোয়েন উই রিচ দ্য পার্টি হল, তাহলে হোয়েন উই রিচ দ্য পার্টি হল এটা একটা ঘটনা, এটা একটা ইনসিডেন্ট। আর লাকির কেক কাটাটা আরেকটা ইনসিডেন্ট, ঠিক। তাহলে কোন ঘটনাটা, দুটো ইনসিডেন্টের মধ্যে কোনটা আগে ঘটছে, লাকি হ্যাজ অলরেডি কাট দ্য কেক হোয়েন উই রিচ দ্য পার্টি হল, মানে আমরা পৌঁছেছি ততক্ষণকে কেটে দিয়েছে অলরেডি, তার মানে কি লাকি আগে, এটা হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট, এটা হচ্ছে সেকেন্ড ইনসিডেন্ট। তাহলে ফার্স্ট ইনসিডেন্টের ক্ষেত্রে কী হয়, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাড, তারপরে হবে ভিতরি, মানে ভার্বের 3 নম্বর, মানে পাস্ট পার্টিসিপিল ফর্ম। তাহলে এখানে কি আছে, সাবজেক্ট আছে, এখানে ভিতরি আছে, কাটের ভিতরি কাটেই হয়, কাট কাট কাট, ঠিক। তাহলে এখানে হ্যাজটা কিন্তু হ্যাড হয়ে যাবে, এ হচ্ছে গল্প, ঠিক। জায়গাটা ক্লিয়ার এখন পর্যন্ত? এটা গেল পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যদি আমরা অল্প করে আলোচনা করি, তাহলে আমরা এরকম বলবো যে পাস্ট পারফেক্ট টেন্স মানেটা আমরা একটু অল্প করে জানবো, ঠিক আছে। যদি আমি বলি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ডাক্তার আসার আগে পেশেন্টটি মারা গিয়েছিল, বা লোকটি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে ধরো
দ্য দ্য কি বলবো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এরকম বলবো। তাহলে দেখো বলছে, দেখো ডাক্তারও এসেছিল সেটাও পাস্ট, ব্যাপারটা বুঝে ভালো করে। সরি, পেশেন্ট মারা গেছিল সেটাও পাস্ট, আবার ডাক্তার এসেছিল সেটাও পাস্ট, মানে দুটোই অতীত। তাহলে এই জন্য দুটোই অতীত, কিন্তু এই ডাক্তার আসা বা পেশেন্ট মারা যাওয়া, পেশেন্ট মারা যাচ্ছে রুগীটি, সেটা বেশি অতীত, তাই এটাকে বলা হয় পাস্ট অফ পাস্ট। আর পাস্ট অফ পাস্ট কন্টেন্সকে বলা হয় পাস্ট পারফেক্টকে বলা হয়, পাস্ট পারফেক্টকে বলা হয় পাস্ট অফ পাস্ট, মানে একটা পাস্ট তারও আরও পাস্ট, সেটাকে বলা হয় পাস্ট অফ পাস্ট বা পাস্ট পারফেক্ট টেন্স। জায়গাটা ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এখানে কন্ডিশন থাকে এরকম, কন্ডিশনটাই মনে রাখবে। এখানে আরেকটু বলি, কন্ডিশনটাই দেখো এইটুকু মনে রাখলে কোয়েশ্চান সলভ করতে পারবে। এখানে বিফোর আফটার থেকে কোয়েশ্চান আসে, আবার বিফোর আফটার থেকে কোয়েশ্চানটা আসে পরীক্ষায় যদি আসে। বিফোর আফটার মাথায় রাখবে, বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর আগে হয় পাস্ট পারফেক্ট টেন্স। এটা মনে রাখবে সূত্রের আকারে, পাস্ট পারফেক্ট। আর উল্টোটা হয় আফটারে, আফটার হয়, আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, আর আফটারের আগে হয় পাস্ট ইনডিফিনাইট। এই তো গল্প হলো, কি দরকার অত কিছু ঝামেলা বাড়ানোর দরকার নেই, কোয়েশ্চান সলভ করার জন্য এইটুকুই যথেষ্ট। কিন্তু টেন্স ব্যাপারটা বুঝলে আরও ভালো। পাস্ট পারফেক্ট টেন্সের কোয়েশ্চান সলভ করার জন্য এইটুকু যথেষ্ট, এটাই কোয়েশ্চান সলভ হয়ে যাবে। বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনাইট, আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনাইট। বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, আফটারের পরে হবে পাস্ট। দেখে নেবে বিভিন্ন সেন্টেন্স, এই কন্ডিশন যদি না ম্যাচ করে তাহলে গোলমাল আছে। কোয়েশ্চানটা যেটা ছিল, যে কোয়েশ্চানে তোমাদের যেটা মকে আছে, সেই কোয়েশ্চানে তো সেম ঘটনা আছে। ঠিক আছে, নেক্সট আমরা চলি নেক্সট জায়গায়, সেটা হচ্ছে এ মেডিকেল, আচ্ছা ভোকাবুলারি কোয়েশ্চেন নাকি? তাহলে এখানে কোয়েশ্চেনটা অ্যান্সার কী হলো, লাকি হ্যাজ অলরেডি, ওইখানটা ভুল আছে, ঠিক আছে, লাকি হ্যাড হবে ওটা, লাকি হ্যাড। নেক্সট কোয়েশ্চেন নয়েরটা, এ মেডিকেল কন্ডিশন ইন হুইচ সামবডি পার্টলি অর কমপ্লিটলি লসেস দেয়ার মেমোরি। দেখো এগুলো হচ্ছে রোগ রিলেটেড। এই স্যার এই এটা রোগ, লাকি, হ্যাঁ বলো 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 বলো। স্যার বলছিলাম এটা লাকি উচ্চারণ হবো না লসি উচ্চারণ হবো? কী আছে? ও হ্যাঁ, লুসি উচ্চারণ হবে, সরি সরি সরি, লাকি হবে না, LUCKY লাকি, লাকি হচ্ছে LUCKY, এটা হচ্ছে লুসি, LUCY, লুসি হবে, ঠিক আছে, লুসি হবে। যাই হোক ঠিকই আছে, কোনো অসুবিধা নেই ওগুলো, হ্যাঁ এটা লুসি হবে, ভেরি গুড। হ্যাঁ, কোথায় গেল কোয়েশ্চেন? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেনে কী আছে? 9 নম্বর কোয়েশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। মাথায় মাথায় রাখবে এই কোয়েশ্চেনটা রিপিটেড কোয়েশ্চেন, এটা অনেকবার রিপিট হয়, ঠিক আছে। এটার অ্যান্সার হবে এমনেসিয়া। ঠিক, কি বলেছে যে এমনেসিয়া জিনিসটা কি? লস অফ মেমোরি, এটুকু মাথায় রাখো যে এমনেসিয়া এটা নার্ভের ব্যাপার, ঠিক আছে। এমনেসিয়া, এমনেসিয়া মানে কি? একটা রোগ, একটা রোগ, একটা ডিসঅর্ডার, ঠিক আছে, বা একটা মেমোরি ডেফিসিট ডিজিজ, মানে তোমার মনে রাখা স্মরণ শক্তি হারিয়ে যায়, লস অফ মেমোরি, লেখো লস অফ মেমোরি, ব্যাস। তারপরের অপশানগুলো কী আছে দেখো তো, অপশানে কী আছে? অ্যাসপিক্সিয়া, ASPHYXIA, ঠিক আছে, সেটা কি হবে? সেটাও একটা রোগ, ঠিক, একটা রোগ, এবং এই রোগে কখনো কখনো মানুষ মারাও যায়, ঠিক আছে। শ্বাস প্রশ্বাসে কষ্ট, আনএবল টু ব্রেথ, ওকে। ওকে, সামটাইম মানে মারাও যায় মানুষ, ঠিক আছে। অ্যাসপিক্সিয়া মানে শ্বাস প্রশ্বাসে যেটা অসুবিধা হয়, ঠিক। তারপরে অপশানে কি আছে? নেক্সট অপশানে যেটা আছে সেটা হচ্ছে অ্যানিমিয়া, এটা মোটামুটি সবাই জানো,
ANAEMIA, অ্যানিমিয়া। মানে কি? মানে হচ্ছে যেখানে তোমার রেড সেলসের ব্যাপার বটে, মানে আয়রন যদি ব্লাডের মধ্যে কম থাকে, ব্যাস রেড সেলস যদি কম থাকে তাহলে সেটা হচ্ছে কি অ্যানিমিয়া। লিখো এ মেডিকেল কন্ডিশন ইন হুইচ দেয়ার আর নট এনাফ, দেয়ার আর নট এনাফ enough red cells, there are not enough red cells in the blood, ব্লাডে যদি রেড সেলস মানে কি লোহিত রক্তকণিকার যদি শর্টেজ দেখা যায় তাহলে সেটা কি বলে অ্যানিমিয়া বলে। ওকে, নেক্সট কি অপশন কি আছে? নেক্সট অপশন আছে অ্যালোপেকিয়া, ALOPECIA, মানে কি চুল উড়ে যাওয়া যে ঘটনাটা বলা হয়, চুল উড়ে যাওয়ার ঘটনা, ঠিক যেখানে নর্মালি ধরো মাথায় চুল হয় সেখানে যদি চুল না থাকে তাহলে সেটা হচ্ছে কি, মানে কি বলবো, ঘটনাটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ওটার এক্সাক্ট বাংলা তো বুঝতে পারছি না কেন। ঠিক, লিখো দ্য পার্সিয়াল, হ্যালো শুনতে পাচ্ছ কি না? অর হ্যাঁ স্যার করছি। হ্যাঁ, দ্য পার্সিয়াল অর কমপ্লিট অ্যাবসেন্স, কোনো একটা নির্দিষ্ট অংশের চুল নেই বা পুরোপুরিটাতেই যদি অ্যাবসেন্স অফ হেয়ার যদি থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যালোপেকিয়া। ওকে, জায়গাটা ক্লিয়ার? যেটাকে আমরা বলি না কখনো কখনো যে চুল নেই, টাক আছে তার, ঠিক এই জিনিসগুলো। চলো নেক্সট। আরেকটা আছে অ্যাগনোসিয়া বলে একটা আছে। অ্যাগনোসিয়া জানো? অ্যাগনোসিয়া একটু লিখিয়ে রাখো। আর অ্যাগনোসিয়া, এমনেসিয়া তো এটা একটা স্মৃতি ব্রহ্মচারী। অ্যামনেসিয়া তো আছেই, অ্যামনেসিয়া বলিনি। এটা আমরা দীর্ঘদিন মনে রাখার ক্ষমতা যেটা পৈত্যের মধ্যে থাকে নাই বা কমে যায়। হ্যাঁ হ্যাঁ, অ্যাগনোসিয়া মানে হচ্ছে কি, ডিসঅর্ডার বটে। হ্যাঁ একটা ডিসঅর্ডার, ঠিক আছে, কোনো কিছুকে চিনতে না পারা বা রিকগনাইজ না করতে পারা, আনএবল টু রিকগনাইজ অর আইডেন্টিফাই, unable ইয়েস। to recognize and আইডেন্টিফাই। ওকে, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে ডিড ইউ রিসিভ মাই লেটার, পেসিভ ভয়েস। তাহলে ভয়েসের গল্প আমি কি বলি? ভয়েসের গল্প মাথায় রাখবে, তিনটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে। ভয়েস চেঞ্জ, হ্যাঁ কটা বাজলো, টাইম অনেক দেরি হয়ে গেলো নাকি অ্যানালিসিস করতে করতে, যাই হোক ঠিক আছে চলো, আমরা ক্লাসটা একটু লেংদি হবে, 8টা 9 বেজে গেছে, 9টাও বাজতে পারে ক্লাসটা, হ্যাঁ। কী যেন বললাম? ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের গল্পে কী আছে, একদম সোজা। ভয়েস চেঞ্জ নর্মালি ভুল হবে না, দু একটা যেগুলো ডেপথে আসে সেইগুলো দু একটা ভাবার আছে, বাকি ম্যাক্সিমাম 90% ভয়েস চেঞ্জ সোজা, ঠিক আছে। কিছু কিছু আছে ব্যতিক্রমী, সেগুলো অপশান দেখলেও যদিও হয়ে যায়, কিন্তু 90% কোয়েশ্চেন সলভ করার জন্য বেশি কিছু পড়ার দরকার নেই, তিনটা লাইন মাথায় রাখবে। প্রথম কথা হচ্ছে যে ভয়েস চেঞ্জে কী হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এই তো বলে, ঠিক আছে। কোয়াজিভ প্যাসিভ নর্মালি আসে নাই, তাহলে মাথায় রাখবে এই প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্যটা মাথায় রাখবে। প্যাসিভ ভয়েসে কয়েকটা গল্প আছে, যেমন প্রথম গল্প কি আছে, হেল্পিং ভার্ব প্লাস V3 থাকবে। এই কন্ডিশনটা যদি না থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস হতে পারে না, এটা থাকতেই হবে। হেল্পিং ভার্বের সাথে V3 থাকতে, হেল্পিং ভার্ব মানে কি, মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, তাহলে হেল্পিং ভার্বের পরে V3 থাকতেই হবে। আর কি থাকে, এটা এটা থাকতেই হবে ম্যান্ডেটারি, বিং প্লাস V3, বিং প্লাস V3। আরেকটা কি হয়, বিন প্লাস V3। এই তিনটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো তাহলে ভয়েস চেঞ্জ কমপ্লিট, অ্যাক্টিভ থেকে পসিবল, এই কোশ্চেনটাও তোমার হয়ে যাবে, এই কোশ্চেন মাথায় রাখবে। এরপরে এখানে ইন্ট্রোগেটিভ করা আছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স টেন্সের গল্প আছে। ইন্ট্রোগেটিভ আমি প্রথমে সেন্টেন্সটার দিকে নজর দিই, আচ্ছা দাঁড়াও এগুলো একটু মুছে নিই। ক্লাস ঠিকঠাক লাগছে না?
হ্যালো, হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ, ক্লাস বলবে, ক্লাসের কোনো রকম ইয়া হলে বলবে। দেখো আমারও, আমিও পড়ছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমিও পড়ছি না তোমাদের সাথে সাথে, আমারও তো পড়া হয়েছে না। কোশ্চেনটা কি আছে? ডিড ইউ রিসিভ মাই লেটার? ডিড ইউ রিসিভ মাই লেটার? তো এটা কি আছে? এটা কিছু না, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করা আছে। তো আমি যদি বলি হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল, তো এইটাকে যদি আমি বলি যে ইন্ট্রোগেটিভে তুমি করো, তুমি কি করবে? ইন্ট্রোগেটিভের নিয়মটা কি বলে? হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকিটা। তো তোমার হেল্পিং ভার্ব তো নেই রে ভাই। হেল্পিং ভার্ব না থাকলে কাকে নিতে হয়? ডু ভার্বকে নিতে হয়। যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই এখানে ডু এর V2 হবে, ডু এর পাস্ট ফর্মটা হবে। তাহলে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাহলে ডিড দিয়ে শুরুটা হয়ে যাবে। যেহেতু V2টা নিয়ে নিয়েছে, সেহেতু সেখানে প্লে বসবে, V1 থাকবে, ডিড হি প্লে ফুটবল। এই তো গল্প হলো ইন্ট্রোগেটিভ। কোনো ঝামেলা আছে কি? সেরকম এটা ডিড ইউ রিসিভ মাই লেটার মানে কি? মানে এটাকে যদি অ্যাসার্টিভে করি তাহলে কি হবে? ইউ রিসিভড হবে কি না? ইউ রিসিভড মাই লেটার, এইটাই তো ইয়ার অ্যাফার্মেট মানে অ্যাসার্টিভটা। এটাকে যদি ইন্ট্রোগেটিভ করো তাহলে কী বলবো? ডিড ইউ রিসিভ, ব্যাস এইভাবে হবে। তাহলে ভয়েস চেঞ্জ করো, যাই করো, ভয়েস চেঞ্জে তো টেন্সের পরিবর্তন হয় না, আর এই চিহ্নেরও পরিবর্তন হয় না, কখনো ইন্ট্রোগেটিভ হবে না, মানে সরি ইন্ট্রোগেটিভ থাকলে ইন্ট্রোগেটিভই হবে না, নিশ্চয়ই সেখানে ফুল স্টপ হয়ে যাবে না। এই জিনিসগুলো মাথায় রাখো, আর এই জিনিসটা মাথায় রাখো। তাহলে প্রথম কথা, তুমি কোশ্চানে যাও। কোশ্চানে আমি কি বলছি? টেন্সের পরিবর্তন হয় না, আমি বলে দিয়েছি প্রথমেই। মিনিংয়েরও পরিবর্তন হয় না। তাহলে 10 নম্বর কোশ্চেনে যদি ডিড দিয়ে অপশানটা কোশ্চেনটা থাকে, ডিড ইউ রিসিভ বলেছে, তাহলে বলো ডিড ইউ রিসিভ যদি থাকে, তাহলে তার টেন্সটা কী টেন্সে অ্যান্সারটা হবে? কেউ বলতে পারবে? অ্যান্সারটা যেটা হবে সেটা কোন টেন্সে হবে? বলো, বলো রে ভাই। ফার্স্ট টেন্স হবে তো? পাস্ট টেন্স হবে। তাহলে প্রথম অপশান আছে হ্যাজ, তা হ্যাজ দিয়ে আছে মানে এটা কি অ্যান্সার হতে পারে? হ্যাঁ, হতে পারে না, না। হতে পারে না। না। কারণ এটা তো হ্যাজ তো প্রেজেন্ট টেন্সে হয় ভাই, হ্যাজ তো প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, তাহলে তো এটা হতে পারে না। এরপর আছে হ্যাভ, হ্যাভও তো প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, এটাও তো প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, তাহলে এটাও অ্যান্সার হতে পারে না। এ বি তো অ্যান্সার হতেই পারে না, সম্ভবই নয়। এরপরে কি আছে? 3 আর 4। 3 আর 4 আমাকে দেখতে হবে যে কোনখানে V3 আছে। দেখি V3 দু জায়গাতে আছে, 3ও আছে আর 4ও আছে, কিন্তু এক জায়গাতে কী করেছে? হেল্পিং ভার্বকে ডবল ইউজ করে দিয়েছে। ডিড মাই লেটার ওয়াজ রিসিভড বাই ইউ, না, ওয়াজ মাই লেটার রিসিভড বাই ইউ। কারণ কি? কারণ আমি প্যাসিভ ভয়েসে ভালো করে কথাটা বলেছি, হেল্পিং ভার্ব প্লাস V3 হয়, হেল্পিং ভার্ব প্লাস V3 হয়। তাহলে যদি তুমি ডিড ইউ রিসিভ মাই লেটার করো, তাহলে এটাকে তোমার কী করতে হবে? ইউ রিসিভড মাই লেটার বলতে পারি, যদি এটাকে ইন্ট্রোগেটিভ দিয়ে কাটি তো ইউ রিসিভড মাই লেটার বলতে হবে আমাকে, তাহলে ফুল স্টপ করতে হবে এখানে। এটাকে যদি ভয়েস চেঞ্জ করো তাহলে কী হবে? মাই লেটার ওয়াজ রিসিভড হবে কি না? হবে, ওয়াজ রিসিভড হয়ে যাবে। তাহলে এটাকে ইন্ট্রোগেটিভ করলে কি ওয়াজটা সামনে চলে আসবে, তাহলে সামনে ওয়াজ বসবে। একটা অপশানে ওয়াজ আছে, অপশান নাম্বার 4, তাহলে 4 নম্বর অপশানটা অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে কি না? হ্যাঁ স্যার। হুম, ওকে নেক্সট। নেক্সট চলে আসো 11 নম্বর কোশ্চেন। ইফ আই ওয়াজ ইনভিজিবল আই উড স্টিল আ লট অফ মানি ফ্রম ডিফারেন্ট ব্যাঙ্কস ইন ইন্ডিয়া। এটা হচ্ছে কন্ডিশনের, এটা হচ্ছে টেন্সের কন্ডিশনের জায়গা। টেন্সের কন্ডিশন, টেন্সের কন্ডিশনের মধ্যে ইফ কন্ডিশন। ইফ কন্ডিশন কি বলছে? ইফ কন্ডিশন কি বলছে? বলছে যে ইফের সাথে টেন্সের কিছু কিছু কন্ডিশন আছে। মানে কি? ইফের সাথে একরকম টেন্স হলে এদিকে একরকম বসবে, ঠিক আছে?
এরকম ঘটনা আছে। ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে এদিকে হয় ফিউচার ইনডিফিনাইট। ঠিক কি বললাম? ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে এইদিকে ফিউচার ইনডিফিনাইট হয়। ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে এদিকে কি হয়? উড বা কুড প্লাস ভি1 হয়। যদি ভি1 মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এদিকে কি হয়? উড বা কুড প্লাস হ্যাভ প্লাস ভি3। এরপরে এটাকেই বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে লেখা থাকে, ফালতু ফালতু একটা এক্সট্রা রুল দেওয়া থাকে যেটা আমাদেরকে পড়তে হয়। বলে যে ইমাজিনারি যদি সেন্টেন্স বোঝায় তাহলে ইফের পরে আইয়ের পরে ওয়ার বসে। ইফ আই ওয়ার আওয়ার্ড, তারপরে কি থাকে? আই উড ফ্লাই। এরকম থাকে না? এরকমই থাকে। তো ভাই এই জিনিসটাই তো আই ওয়ার এ বার্ড মানে কোন টেন্স? এটা তো আলটিমেটলি পাস্ট ইনডিফিনাইট টেন্সেই হলো। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে তো এইদিকে উড প্লাস ভি1 আছে। এই রুলটাকেই এইভাবে লেখা হয়, বাকি কিছু নয়। তাহলে ইফের পরে ইমাজিনারি সেন্টেন্স বোঝালে আয়ের সাথে ওয়ার বসে। ওকে, জায়গার ক্লিয়ার? তো মানে পাস্ট ইনডিফিনাইট হয়। এই সেন্টেন্সটা কি আছে? ইফ আই ওয়ার ইনভিজিবল আই উড স্টিল আ লট অফ মানি ফ্রম ডিফারেন্ট ব্যাঙ্কস ইন ইন্ডিয়া। ঠিক আছে? যেটা যেটা মানে কল্পনার জগৎ, যেটা বাস্তবে পসিবলই নয়, সেন্টেন্সটা যেটা বলতে চাইছি ইম্পসিবল। তাহলে এটা ইমাজিনারি একটা সেন্টেন্স, তার জন্য আয়ের পরে ওয়ার বসে। এই রুলটা অনুসারে যদি তুমি অ্যান্সারটা করো তাহলে কি বলবে? যে স্যার ওখানে ওয়ার বসবে, ওয়াজের জায়গাতে ওয়ার বসবে। দ্বিতীয়ত, যদি তুমি এই রুলটা অনুসারে অ্যান্সারটা করতে চাও, যেহেতু সেকেন্ড পার্টে উড বা কুড প্লাস ভি1 আছে, উড স্টিল আছে, এখানে উড স্টিল আছে না, উড স্টিল আছে, স্টিল মানে চুরি করা, তাহলে ভি1 আছে। সেই হিসাব অনুযায়ী যদি তুমি বলো যে পাস্ট ইনডিফিনাইট বসাবো, পাস্ট ইনডিফিনাইটও আই ওয়ার, ওয়ারটা কি বটে? একটা বিভাগ। বলো, কারো কিছু বলার আছে? কেউ যেন আনমিউট করেছিলে, বলো, কিছু বলার আছে তো বলো। চলো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কি কোশ্চেন কি বলছে? ইফ দ্য সান ড্যাশ আই উইল গো সুইমিং। দেখো, চলো স্যাম, এখানে কন্ডিশনটা আছে। দেখো কি গল্প আছে, ভালো করে সবাই লক্ষ্য করো। কন্ডিশনের এক জায়গা থেকে দুটো কোশ্চেন। ইফ কন্ডিশন আছে, ইফ দ্য সান ড্যাশ আই উইল গো সুইমিং। আই উইল গো সুইমিং মানে কোন টেন্সে আছে? আই উইল গো মানে ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, মানে এই দিকটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে ভাই। এই দিকটা যদি ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে কী হবে? সুইমিংটা কিন্তু ওটা কি বলে? সুইমিংটা জিরান্ডে করা আছে, ওটাকে ভার্ব হিসেবে ভেবে নিও না যে যে কন্টিনিউয়াস করা আছে, না। ঠিক, তাহলে কী হবে? এদিকে যেহেতু ফিউচার ইনডিফিনাইট দেওয়া আছে পরের কোশ্চানে, ইফ দ্য সান ড্যাশ আই উইল গো সুইমিং, এখানে লেখা আছে আই উইল গো সুইমিং, সুইমিং আছে, ঠিক আছে? তার মানে ফিউচার ইনডিফিনাইটে আছে, মানে এদিকটা প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি? সায়েন্স হবে। ওকে, সায়েন্স। ইফ দ্য সান সায়েন্স আই উইল গো সুইমিং। ওকে, জায়গার ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? বলো ক্লিয়ার কিনা? স্যার আরেকবার আমি কি বললাম? যে ইফের সাথে যদি কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, তাহলে এই দিকটায় কি থাকে? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, তার মানে এদিকে যদি ফিউচার কন্টিনিউয়াস থাকে আর ইফের কন্ডিশন যদি থাকে তাহলে এদিকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এই দিকটাতে কি লেখা আছে? আই উইল, কি আছে? কোথায় গেল সেন্টেন্সটা? আই উইল গো সুইমিং। এই সেন্টেন্সটা আছে
নাকি নেই? আছে নিশ্চয়ই। তাহলে বলো এটা কোন টেন্সে আছে? উইল প্লাস ভি ওয়ান মানে এটা ফিউচার টেন্সে আছে নাকি নেই বলো? হ্যালো, হ্যালো। আছে স্যার। হ্যাঁ, তাহলে যদি ওই দিকটা থাকে ফিউচার ইনডিফিনাইট মানে এদিকে কী হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তাহলে সাইন্স হবে। ঠিক জায়গাটা ক্লিয়ার? না ক্লিয়ার না এবার? যদি বলো যে স্যার ভার্বের সঙ্গে এস বাই এস হলো কেন, আমরা যখন টেন্সের কোয়েশ্চেন পাবো বা টেন্সের মক অ্যানালিসিস করব তখন আমরা ভালো করে অতিরিক্ত মাত্রায় পড়বো, তখন আরও ভালো করে ক্লিয়ার হবে। এখন এইটা জানো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভি ওয়ান বসে অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ বসতে পারে মানে প্রেজেন্ট ফর্মটা বসতে পারে, বা ভি5 বসতে পারে অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যোগ হতে পারে, তারপরে বাকিটা। কিন্তু সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভি5 বসে। সিঙ্গুলার মানে কি? যেমন হি, রাম, সাম, যদু, মধু, এগুলোতে সিঙ্গুলার। কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে কি বসে? ভি ওয়ান বসে। যেমন দে প্লে। ঠিক তো? জায়গাটা ক্লিয়ার? তাহলে এইখানে কি আছে? দা সান আছে মানে সিঙ্গুলার আছে। তাহলে সিঙ্গুলার থাকলে কী হবে? ভি5 হবে। আর ভি5 মানে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ, ব্যাস। তাহলে সাইনের সাথে সাইন্স হয়ে গেল, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট বলে। এরপরে বুঝলেন নাই? বলো, বুঝলেন নাই? বলো। নেক্সট আছে অ্যাকিন টু। এই সাউন্ড ক্লিয়ার আছে কিনা বলো রে ভাই। যে বলবে বুঝতে পারি নাই সে বুঝার পরে। সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। হ্যাঁ বলছিলাম, যে বললে না যে স্যার আরেকবার, তো যখন আমি বলছি বুঝলে কিনা তখন তোমার অবশ্যই রিপ্লাই দেওয়াটা দরকার যে হ্যাঁ স্যার বুঝেছি। কারণ কি বলতো, আমি কী করে জানবো বুঝলে না নাই? যার কাছ থেকে কমপ্লেন আসবে তাকে অবশ্যই শেষে রিপ্লাই দিতে হবে যে না এখনও বুঝিনি বা বুঝে গেছি। কিন্তু প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশনের একটা অংশ। ফিক্সড প্রিপোজিশন কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। ফিক্সড প্রিপোজিশন কমন আসবে, কেপিতে এসেছে প্রফিটেবল টু, প্রফিটেবল টু, আরেকটা কী ছিল? প্রফিটেবল টু, ডাইরেক্ট কোয়েশ্চেন, বেনিফিশিয়াল টু। ঠিক তো, একিন টু হচ্ছে প্রিপোজিশন একটা জায়গা, একিন টু মানে হচ্ছে সিমিলার, সিমিলার বা অ্যাপোজিট, অ্যাপোজিট, অ্যাপোজিট। দেখো অপোজিট যদি বলো তাহলে আলাদা জিনিস। অপোজিট মানে হচ্ছে তোমার উল্টা, আর অ্যাপোজিট মানে হচ্ছে সিনোনিম। চলো তাহলে অ্যাকিন টু এর অ্যান্সারটা কী হবে? সিমিলার টু। কোথায় গেল? হ্যাঁ, সিমিলার টু সামথিং, অপশান 2। অ্যাকিন টু এর অ্যান্সার হবে অপশান 2। বোঝা গেছে? তাহলে এইটা একটু ভালো করে মনে রাখো যে অ্যাকিন টু এর সিমিলার হবে অ্যাপোজিট, আর তোমার অ্যাকিন টু এর এর তোমার অ্যাকিন টু মানে অপোজিট নয়, অপোজিট, অপোজিট নয়, ঠিক আছে? অ্যাপোজিট, অ্যাপোজিট মানে হচ্ছে সিমিলার মানে সিনোনিম। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন নাকি? হ্যাঁ, 14 নম্বর কোশ্চেনে কি আছে? ব্রিটেল, BRITTL, ব্রিটেল। ব্রিটেল মানে কি? ব্রিটেলের যে অপশানটা বারবার পরীক্ষায় পড়ে এখানে কি আছে? ফ্রেল আছে, গুড। এর কি বলেছে? এর অপোজিট বলেছে, সিনোনিম বলে না, অ্যান্টোনিম বলেছে, ঠিক আছে? এর অ্যান্টোনিম চেয়েছে, অপোজিট চেয়েছে। তাহলে ব্রিটেল মানে কি? ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা ক্ষণস্থায়ী, যেটা ভাঙা যায়। এটা মানে হচ্ছে যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে ফ্রেগাইল, FRAGILE, ঠিক আছে? FRAGILE, ঠিক আছে? যেমন ব্রেকেবল, ব্রেকেবল, ওকে। যেমন যে ফ্রেল, FRAIL, ফ্রেল,
ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার এর সিনোনিম। সিনোনিম মানে কি, সমার্থক শব্দ। ঠিক, আর কি কি আছে কেউ বলতে পারবে দু একটা? যেমন ফ্লেকি, এফ, ফ্লেমসি, ফ্লেমসি, ওয়েক, ক্লামজি, ফ্লেমসি। হ্যাঁ, এরকম অনেক আছে। যাই হোক, চলো, আর এর অ্যান্টোনিম কি কি পাবো আমরা? অ্যান্টোনিম পাবো, যেমন ধরো পাবো স্ট্রং, স্ট্রং পাবো। স্ট্রং মানে কি, দেখো তোমার ব্রিটেল মানে কি, যেটাকে ভাঙা যায়, আর যেটাকে ভাঙা যায় না, যেটা শক্ত, ঠিক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ওর উল্টোটা, অর্থাৎ অ্যান্টোনিম স্ট্রং। স্ট্রং পাবো, আর কি কি পাবো, যেমন টাপ, আনব্রেকেবল, আনব্রেকেবল। হ্যাঁ, ব্রেকেবল থেকে আনব্রেকেবল হবেই। ঠিক, আর কি পাবো, যেমন ধরো দু একটা বলো, আর আর দু একটা লিখো, যেমন ইলাস্টিক। স্যার এই অপশনের যেটা অ্যান্সার আছে রোবাস্ট। হ্যাঁ, বলো বলো বলো, কি বললে একটা? রোবাস্ট। রোবাস্ট, হ্যাঁ রোবাস্ট হবে, ঠিক আছে। কোয়েশ্চেনটা তো আমরা একবার দেখিয়ে নিই কী সব আছে না আছে, ওইটাই তো অপশানেই আছে, এটাই অপশানে, তাহলে অ্যান্সার এটাই হবে, ঠিক কথা। চলো তারপরে চলো, এইটা মাথায় রাখবে, এটাই পরীক্ষায় বেশি আসে, এটা বারবার এটাই রিপিট হয়েছে, এই জায়গাটা, ঠিক আছে। এই এত পেজেই নেই রে বাবা, এটাকে ক্লিয়ার করতে হবে তাহলে। চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন কী আছে দাঁড়া দেখতে হবে। কত নম্বর কোয়েশ্চেন, কত নম্বর, 15 নম্বর কোয়েশ্চেন না? 15। হ্যাঁ, 15 নম্বর, এ পার্সন হু রিফিউজেস টু কারেক্ট হিজ মিস্টেক্স। আচ্ছা, খুব সুন্দর কোয়েশ্চেন। ইনএলিজেবল, ইনএফিসিয়েন্ট, তারপর হচ্ছে ইনফলিবল, ইনকারেজিবল, হুম, গুড। ইনকারেজিবল, ইনকারেজিবল মানে হচ্ছে যে কারেকশন করার চেষ্টাই করে নাই, ঠিক আছে। নট অ্যাবল টু বি চেঞ্জড বা রিফর্মড, ঠিক আছে, যে কী করে রিফিউজেস যে টু কারেক্ট হিজ মিস্টেক্স, নিজের ভুলটাকে সংশোধন করার চেষ্টাই করে, সেটা হচ্ছে ইনকারেজিবল, মানে অ্যান্সার হবে ইনকারেজিবল। তারপর কী কী আছে, ইনএলিজিবল একটা আছে, ঠিক, কোনো কিছু পজিশনের জন্য যে এলিজিবল নয়, ইনএলিজিবল, মানে মানে অফিসিয়ালভাবে, অফিসিয়ালি আনএবল টু বি কনসিডার্ড ফর আ পজিশন। চলো লিখো ইনএলিজিবল। ইনএলিজিবল, ইনএলিজিবল মানে হচ্ছে অফিসিয়ালি, আনএবল, টু বি কনসিডার্ড, for a position, ওকে, এটা হচ্ছে ইনএলিজিবল। ইনএফিসিয়েন্ট, ইনএফিসিয়েন্ট মানে কি, এফিসিয়েন্ট থেকে আসছে ইনএফিসিয়েন্ট, মানে কি, যে প্রোডাক্টিভিটি বেশি কিছু দিতে পারে না, ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি বেশি কিছু দিতে পারে না, বা রিসোর্সেস বেশি কিছু দিতে পারে না, বা কোনো কিছু রেজাল্ট বেশি কিছু দিতে পারে না, ফলাফল বেশি কিছু দিতে পারে না। লিখো নট অ্যাচিভিং ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি, ওকে, এটা হচ্ছে ইনএফিসিয়েন্ট। তারপর হচ্ছে কি ইনফলিবল, মানে কি, ইনফলিবল মানে বলো, যে লিখো ইনক্যাপেবল, অফ মেকিং মিস্টেক্স, ঠিক আছে, যে মানে ভুল করে না, ব্যাস এই হচ্ছে গল্প, ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক্স, ওকে। নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টোরেজ, দেখো সেই রুল,
চলে আসো কোন রুলটা, সেই ওয়ান অফ দ্য করলাম যে রুলটাতে, সেই রুলটা এখানে আছে। দেখো এখানে কি আছে, দেখো অফ আছে। 16 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ল্যাঙ্গুয়েজের পরে কি আছে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ আছে। তারপর দায়ের জায়গায় দিজ আছে, অফ দিজ স্টোরিজ। নাউন আছে, নাউনটা কাউন্টেবল আছে, প্লুরাল আছে, কিন্তু তার আগে কি আছে, দ্য ল্যাঙ্গুয়েজ আছে, মানে এই দিকটা কি আছে, সিঙ্গুলার আছে, এই দিকটা সিঙ্গুলার আছে। তাহলে কী হবে, এদিকে ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ এই দিকটা যদি সিঙ্গুলার থাকে, এখানে কি আছে, দ্য ল্যাঙ্গুয়েজ আছে, দ্য ল্যাঙ্গুয়েজ আছে। দ্য ল্যাঙ্গুয়েজ আছে মানে কি, এটা কিসে আছে, এটা সিঙ্গুলার ওটা। এখানে কি আছে, অফ দিজ স্টোরিজ, এখানে স্টোরিজ আছে, প্লুরাল আছে, কিন্তু এটা তো দেখে তো হবে না ভাই আমার ভাবটা। আর ভাবটা হবে এই অংশে কি আছে, এই অংশে কি আছে, দ্য ল্যাঙ্গুয়েজ আছে, সিঙ্গুলার আছে, তাহলে ভাবটা সিঙ্গুলার হবে। তাহলে যদি সিঙ্গুলার হয়, রামের পরে আমি প্লে বসাই না প্লেজ বসাই, রামের পরে প্লেজ বসাই। একটু আগে দেখলাম ভার্ব যদি সিঙ্গুলার হয়, সরি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে যেহেতু দ্য ল্যাঙ্গুয়েজ একটা সিঙ্গুলার, সেহেতু এখানে অ্যালাও হবে না, ওটা হবে অ্যালাউজ। জায়গাটা ক্লিয়ার না নাই? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার তো? তাহলে বুঝতে পারলে এই কনসেপ্ট থেকে কিন্তু কোয়েশ্চেনটা এসেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড। হুম। চলো নেক্সট, নেক্সট আমরা কি দেখব, নেক্সট এখানে কোয়েশ্চেন গিভেন বিলো ফর অল্টারনেটিভ। আচ্ছা, এখানে কয়েকটা তোমার আছে, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কি আছে, প্রথম বলছে সামওয়ান হু হ্যাজ অ্যান আনরিজনেবল বিলিভ দ্যাট দেয়ার ওন কান্ট্রি অর রেস ইজ দ্য বেস্ট অর মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ নোন এজ। মানে কি, মানে নিজের যেটা আছে সেটা সবার থেকে ভালো, এই হচ্ছে মোদ্দা কথা। ঠিক, যেটাকে বলা হয় চোভিনিস্ট, এটা মুছে দিচ্ছে, হ্যাঁ, যেটা অ্যান্সার হবে অপশান এ, চোভিনিস্ট। ওকে, নেক্সট অপশানগুলো কি আছে, একটা আছে কনজিয়ার, এটা মাথায় রাখবে, এটা স্পেলিং টেস্টে বারবার পড়ে, ঠিক আছে, বারবার পড়ে, ডবল এস ই ইউ আর, ঠিক আছে, স্পেলিং টেস্টে কিন্তু বারবার পরীক্ষায় পড়ে, এটা আগে মাথায় রাখো। ওকে, মাথায় রাখবে যে কনজিয়ার হচ্ছে সেই ব্যক্তি, কোনো একটা ক্ষেত্রে বিশেষ নলেজ যদি থাকে, ঠিক, কোনো একটা মানে আর্ট বলা হয়, আর্টিস্ট, যা আর্টিস্ট বলতে পারো, ঠিক আছে, সে কিসে কিসে হইতে পারে, সে রান্না বান্নায় হইতে পারে, কোনো একটা ছবি আঁকায়ও হয়ে যেতে পারে। তাহলে কি হচ্ছে, ডিল অফ নলেজ অ্যাবাউট দ্য ফাইন আর্টস, ঠিক আছে, আ পার্সন হু হ্যাজ আ গ্রেট ডিল, লিখো ডিল অফ নলেজ, নলেজ অ্যাবাউট দ্য, এই বোরিং লাগছে নাকি, অনেকক্ষণ হয়ে গেল ক্লাসে, বোরিং লাগছে নাকি, বলবে, বোরিং লাগলে বলবে। হ্যালো, হ্যাঁ স্যার, বোরিং লাগছে। বোরিং লাগছে? হ্যাঁ স্যার, তাহলে ক্লাসটা কি অফ ধৈর্য করবো? হারাই ফেলছি। আচ্ছা, তাহলে বাকিগুলো কি পরের দিন হ্যাঁ করবো? স্যার, করলেই যথেষ্ট। হ্যাঁ স্যার, বাকিগুলো পরের দিনে। আচ্ছা, তাহলে বুঝতে চলুক পারছো স্যার, তো চলুক। যে 25টা কোয়েশ্চানে কিন্তু 2 ঘন্টা পর্যন্ত ক্লাস হওয়া সম্ভব, কিন্তু কত কিছু ইনফরমেশান জানতে পারছো সেটা লক্ষ্য করছো তো? হ্যাঁ স্যার, অনেক কিছু ইনফরমেশন জানা যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি বুঝতে পারছি 1.5 ঘন্টা হলো, সেটার জন্য নাই, বেশি প্রেসারাইজ করবো না, কিন্তু কিন্তু ক্লাসগুলো কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার করেই হবে আজকে, এই জন্যেই 1.5 ঘন্টার মধ্যে ছাড়িয়ে দিলাম, কারণ এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবো আমি, যার জন্য ছাড়লাম, নয়তো আমি